আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পরশুদিন সি প্রোগ্রামিং এর উপর একটা ক্লাস করেছিলাম। আজকে আমাদের সি প্রোগ্রামিং ক্লাস 2। তো আশা করি গত ক্লাসের মতো আজকের ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা টপিক খুব সুন্দর মতো বুঝিয়ে দিতে পারবো। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং লেখাগুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এই দুটো জিনিস ভাইয়াকে এনশিওর করো এবং তোমরা কে কোন বেচে সেটাও কমেন্টে জানিয়ে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু দ্রুত তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এবং তোমার যে ফ্রেন্ড রয়েছে তাকে একটু মেনশন দিয়ে দাও, একটা গুতা দিয়ে দাও, এই বেটা আয় রাফি ভাইয়ের ক্লাস করি, এইচটিএমএল টা চল কোপায় ফেলি। ঠিক আছে, তো আমরা একসাথে ইনশাআল্লাহ এইচটিএমএল টা কোপায় ফেলবো। তো তার জন্য প্রয়োজন একটু লেগে থাকা। আমরা 11টা ক্লাসের মাধ্যমে সরি এইচটিএমএল না, সি প্রোগ্রামিং, আমরা 11টা ক্লাসের মাধ্যমে সি প্রোগ্রামিং এর এ টু জেড সবগুলা শিখবো। তো প্রথম দিকগুলাতে আসলে তেমন খুব বেশি ইন্টারেস্টিং তোমার কাছে মনে নাও হতে পারে, কারণ প্রথম দিকে কোনো কোড নাই, প্রথম দিকে সব থিওরি। বাট থিওরিগুলো যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে দেখবা সামনে যে কোডগুলা করবা সেগুলা কিন্তু তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। এবং থিওরি থেকেও কিন্তু ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন আসে। একটা সৃজনশীলের মধ্যে তোমার গ ঘ দুইটাই কিন্তু কোড আসে না, কোড মাত্র একটা আসে। হয় শুধু গতে একটা কোড দিবে অথবা ঘতে একটা কোড দিবে। সো তুমি বুঝতে পারতেছো 10 মার্কের মধ্যে মাত্র 3 থেকে 4 মার্ক কোড পাবা, বাকি 6 থেকে 7 মার্ক কিন্তু তোমাকে থিওরি থেকেই দিতে হবে। ঠিক আছে, সো তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করার দায়িত্ব নিয়েছি আমি এবং তোমাদের উচ্ছ্বাস ভাইয়া। উচ্ছ্বাস ভাইয়া পড়াশোনা করেছে আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে, ট্রিপলি থেকে। তো হচ্ছে তোমাদের উচ্ছ্বাস ভাইয়া অনেকগুলো কোড দেখাবে, আমিও কিছু কোড দেখাবো, বাট থিওরির এ টু জেড কিন্তু সব শেষ করে দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। তো তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং লেখাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম কমেন্ট করেছে যে ভাই আমি ফার্স্ট ক্লাস করিনি, এই ক্লাসটা কি বুঝতে পারবো কিনা। হ্যাঁ, ফার্স্ট ক্লাস না করলেও এই ক্লাসটা তুমি বুঝতে পারবা। ফার্স্ট ক্লাসের সাথে আজকের ক্লাসের সম্পর্ক নাই। ঠিক আছে, আজকের টপিকটা ফার্স্ট ক্লাসের চাইতে একটু ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা। সামাই আছে এইচএসসি 25। তোমরা কে কোন এইচএসসি টা অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলবা। ফরহা তুমি এইচএসসি কত, তারপর ছোয়া তুমি এইচএসসি কত, শফিকুল ইসলাম তুমি এইচএসসি কত, দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো। আমাদের সাথে প্রায় 50 জন যুক্ত হয়ে গেছে, আমরা লেট করবো না, আমরা দ্রুত ক্লাসটা শুরু করে ফেলবো। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, মানে এই চ্যাপ্টারটা আসলে কি? এই চ্যাপ্টারটা হচ্ছে প্রোগ্রামিং, কোড করার জন্য একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে অনেক ধরনের প্রোগ্রাম থাকে। প্রোগ্রাম জিনিসটা কি? কম্পিউটারকে কোন একটা কাজের যদি তুমি ইনস্ট্রাকশন দিয়ে দাও সেটাই একটা প্রোগ্রাম। যে ওই কম্পিউটার তুমি অমুক কাজটা করো, এটাই কি একটা প্রোগ্রাম। তো প্রথম টপিকের নাম কি? দেখো আমরা পার্ট 6-তে এসে পড়ছি। তোমাদের প্রথম প্রশ্ন, ভাই আপনি কোন বই পড়াচ্ছেন? আমি অক্ষরপত্র পাবলিকেশনের বইটা পড়াচ্ছি, হ্যাঁ, কামরুজ্জামান স্যারের। তো এখানে টপিকের নাম হচ্ছে প্রোগ্রামের সংগঠন এবং পার্ট 6। আমরা পার্ট 1 থেকে পার্ট 5
প্রথম ক্লাসে শেষ করে ফেলছি। তোমরা যারা প্রথম ক্লাসটি মিস করছো এই গ্রুপেরই হচ্ছে গত পরশুদিন একটু জাস্ট স্ক্রল করলে ক্লাসটা পেয়ে যাবা, অথবা আজকে রাত হচ্ছে 12টার দিকে তোমরা ইউটিউবে ক্লাসটা পেয়ে যাবা। ক্লাস 1 এবং ক্লাস 2 দুটোই আপলোড দিয়ে দিব। তো দেখো, প্রোগ্রামের সংগঠন ও প্রোগ্রাম তৈরি ধাপসমূহ, এগুলো আজকে আমরা শিখবো। প্রোগ্রামের সংগঠন মানে কি, অর্গানাইজেশন, একটা প্রোগ্রাম কিভাবে অর্গানাইজ হয়, কিভাবে সাজানো হয়, সেটা এখন আমরা শিখবো। প্রথমত হলো যে ইনপুট, প্রসেস এবং আউটপুট। এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে কোনো ধরনের একটা প্রসেস ঘটানোর জন্য কি কি লাগে। তোমাকে কিছু একটা জিনিস ইনপুট নিতে হবে এবং তুমি ওই জিনিসগুলোকে কি করবা, প্রসেস করবা, তারপর সেটাকে আউটপুট হিসেবে শো করবা। এটাই হচ্ছে আমাদের যে কোনো একটা প্রসেসের একটা কি ফ্লো চার্টের মতো, ঠিক আছে। প্রোগ্রামের 3টা অংশ থাকে, তাহলে পরীক্ষা আসতে পারে প্রোগ্রামের অংশ কয়টি, তখন তুমি উত্তর কি দিবা, প্রোগ্রামের অংশ হচ্ছে 3টি। প্রোগ্রামের অংশ কি 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 বলতো, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। আচ্ছা, তারপর আমরা একটু পড়ি। ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারে যেসব ডেটা নির্দেশ দেওয়া হয় তাকে ইনপুট বলে। তাহলে এটা একটা ক হয়ে গেল। তোমরা তো ক কোনো গুরুত্বই দাও না, খালি সারা জীবন গ পড়ো, পরীক্ষা হলে ক আ করে তাকাতে থাকো, 12টা ফ্রেন্ডে গুতা দিয়ে জিজ্ঞাসা করো, দেখা যায় ফ্রেন্ডও ঠিক মতো পারে না, হ্যাঁ, বা একটা লিখছে বানা টানা লিখছে, 0 পেয়ে যাও। তো তোমাদের কিন্তু ক খতেও গুরুত্ব দিতে হবে, কারণ 5টা সৃজনশীলে ক খ মানে বুঝো, ক খ হলো 3 মার্ক একটা সৃজনশীলে, তাহলে 3 5 15 মার্ক। তো ক খ যদি তুমি ঝামেলা করে ফেলো, দেখা যাবে শুধু গ ঘ দিয়ে প্লাস উঠানো যায় না। হ্যাঁ, যে ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারে যেসব ডেটা নির্দেশ দেওয়া হয় তাকে ইনপুট বলে। ক্লাসেই মুখস্থ করে ফেলো। আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য হলো ক্লাসেই সব শেষ করে দেওয়া। হ্যাঁ, ইনপুট কাকে বলে, ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারে যেসব ডেটা নির্দেশ দেওয়া হয় তাই হলো ইনপুট। ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারে যেসব ডেটা তুমি নির্দেশ দিবা, যে কম্পিউটার তুমি এই কাজটা করো, ঠিক আছে, নির্দেশ দিয়ে দিচ্ছ। হ্যাঁ, কিছু জিনিস কম্পিউটারকে দিয়ে দিতে হবে, যে সকল উপাত্তগুলা তুমি কম্পিউটারকে দিয়ে দিবা সেগুলাই হচ্ছে তার জন্য ইনপুট। আচ্ছা, প্রদত্ত ডেটাকে নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হলো প্রসেসিং। তুমি একটা জিনিস ডেটা নিছো, নিয়ে বসে থাকবা না, তুমি সেইটাকে নিয়ে প্রক্রিয়াকরণ করবা, এবং এইটাকে আমরা কি বলবো, প্রসেসিং বলবো। প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফল প্রদর্শন করা হলো আউটপুট। তুমি একটা জিনিস নিছো, সেটাকে প্রসেস করছো, করে তো শো করতে হবে। তুমি একটা কাজ করছো, কাজ করে যদি নিজের মধ্যে রেখে দাও তাহলে তো হবে না, এটাকে শো করতে হবে, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাই হচ্ছে আউটপুট। আচ্ছা, তো একটি উদাহরণের মাধ্যমে আমরা চলো পুরো জিনিসটা দেখে আসি। এখানে কি লেখা, স্টার্ট। স্টার্ট মানে কি শুরু হয়েছে, কোন একটা প্রোগ্রাম শুরু হয়েছে। তারপর কি লেখা, ইনপুট নাম্বার 1, তুমি একটি নাম্বার ইনপুট হিসেবে দিলা। এখন সেই নাম্বারটা ফর এক্সাম্পল 5, ঠিক আছে। তারপর ইনপুট নাম্বার 2, তুমি কি করবা, আরেকটা নাম্বার দিবা, সেটা ফর এক্সাম্পল 3। তাহলে ইনপুট হিসেবে তুমি দুইটা নাম্বার দিছো, 5 এবং 3। এই যে দেখো, এই যে ইনপুট হিসেবে তুমি ইনপুট 1 দিছো এবং ইনপুট 2 দিছো। আচ্ছা, তারপর কি, সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন তুমি কি কাজ করবে, দুইটাকে যোগ করে ফেলবা। তাহলে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। হ্যাঁ, তাহলে সামের ভ্যালুটা হচ্ছে 8। তারপর কি দেখছে, এভারেজ ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই 2। অর্থাৎ তোমার যে এভারেজ সেটা কত আসবে, এভারেজ সমান সমান 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4 আসবে। তারপর কি বলছে, প্রিন্ট এভারেজ। তো তুমি এই জিনিসটাকে কি করবা, শো করতে হবে। তুমি একটা কাজ করে রেখে দিলে কিন্তু মানে শো হলো না, তোমাকে শো করতে হবে প্রিন্ট এভারেজ। তাহলে এভারেজের ভ্যালুটা কত, এভারেজের ভ্যালুটা হচ্ছে 4। তারপরে হচ্ছে এন্ড। এই যে তুমি স্টার্ট করছিলা, যেটা সংখ্যা তুমি 5 এবং 3 নিছিলা, এটা গড় কিন্তু উত্তরে দেখা ফেললো যে 4। হ্যাঁ, এই যে পুরা কোডটা দেখতে পাচ্ছ, এটা সি প্রোগ্রাম না, এটা হচ্ছে নরমাল অ্যালগরিদমের মতো করে আর কি। এই যে দেখতে পাচ্ছ, এটা শুরু হয়েছে, তুমি ইনপুট নিছো, তারপর একটা প্রসেস ছিল এবং শেষে আউটপুট হিসেবে দেখাইছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা টোটাল 3টা পার্ট পাইলাম। একটা হচ্ছে ইনপুট হিসেবে আমরা কি কি নিছিলাম, আমি যদি ডিফারেন্ট কালার দিয়ে শো করি, আমরা ইনপুট হিসেবে এই অংশটুকুর কোড করছিলাম, ঠিক আছে। তারপরে প্রসেস হিসেবে কোনটা করছিলাম, প্রসেস হিসেবে যে সাম আছে না, সাম এবং এভারেজ, এই এতটুকু হলো আমাদের প্রসেসের অংশ, এবং সর্বশেষ কি কাজ করছিলাম, সর্বশেষ আমরা সেটাকে এই এভারেজটাকে আমরা প্রিন্ট করে দেখাইছিলাম। সো এই 3টা পার্ট হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের 3টা পার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই নতুন যে বইটা, আমি যে বইটা পড়াচ্ছি একবার লেটেস্ট এডিশনের, এখানে কিছু মনে রাখো দিয়ে দেয়, এগুলো তোমরা পড়বা। এগুলো অবজেক্টিভ এবং কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রামের গঠন রীতিকে বলা হয় প্রোগ্রামের সংগঠন। তারপর কি, ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটার যেসব ডেটা নির্দেশ দেওয়া সেটা হলো ইনপুট, এটা আমরা অলরেডি পড়ছি। নির্দেশ অনুযায়ী কাজ করাটাকে আমরা কি বলবো, প্রসেসিং। হ্যাঁ, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, তারপর কি করবো, একটি আদর্শ প্রোগ্রামের আমরা বৈশিষ্ট্য শিখবো। একটা আইডিয়াল একটা প্রোগ্রামে কি কি থাকা উচিত সেগুলো আমরা এখন শিখবো। রেডি?
আদর্শ প্রোগ্রাম বলতে প্রোগ্রামের যাবতীয় বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পূর্ণ প্রোগ্রামকে বোঝায়। একটি আদর্শ প্রোগ্রামে সাধারণত 5টা পর্ব থাকে। কয়টা পর্ব থাকে? 5টা পর্ব থাকে। আমি কিন্তু তোমাদের ক্লাসে দাগায় দাগায় পড়াচ্ছি যাতে তোমাদের অবজেক্টিভ গুলা হয়ে যায়। তো 5টা পর্ব কি কি দেখো। নাম্বার 1 হচ্ছে পরিচয় পর্ব, নাম্বার 2 হচ্ছে বর্ণনা, নাম্বার 3 ইনপুট, তারপর নাম্বার 4 প্রসেস এবং নাম্বার 5 হচ্ছে আউটপুট। আমরা প্রত্যেকটা শিখবো। তো সবার প্রথমে কি যে একটি আদর্শ প্রোগ্রামে যে সকল গুণাবলী থাকা দরকার সেগুলো এখন আমরা উল্লেখ করব। যে প্রোগ্রামের অ্যালগরিদম সরলভাবে প্রণয়ন করতে হবে, হ্যাঁ, যাতে আমরা প্রোগ্রামের ধাপগুলো সহজেই বুঝতে পারি। তুমি ধরো এমন একটা প্রোগ্রাম লিখলা, ওটা খুবই কঠিন, ওটা অন্য কেউ বুঝতে পারতেছে না, তখন সেই ক্ষেত্রে কোন একটা কোম্পানির ইঞ্জিনিয়ার যখন চলে যাবে, নতুন যখন ইঞ্জিনিয়ার আসবে, সে কিন্তু কিছুই বুঝবে না। এর জন্য প্রোগ্রামের ভাষা হইতে হবে ইজি। প্রোগ্রামের ভাষাটা খুব কঠিন হওয়া যাবে না। এটা গেল প্রথম শর্ত। 2 নম্বর শর্তটা কি? গুণাবলীটা কি? যে প্রোগ্রামের প্রবাহ চিত্র স্পষ্টভাবে উপস্থাপন করা যাতে প্রোগ্রাম নির্বাহের ধারাটা বোঝা যায়। প্রোগ্রামের জন্য বিভিন্ন ফ্লো চার্ট আঁকতে হয়, চিত্র আঁকতে হয়। সেই চিত্রগুলা তোমাকে একবারে টু দা পয়েন্টে আঁকতে হবে, ঠিক আছে, যাতে কি স্পষ্টভাবে তুমি সেটা বুঝতে পারো। নাম্বার 3, নির্দিষ্ট সমস্যার জন্য প্রয়োজনে উপযুক্ত প্রোগ্রামিং ভাষা নির্বাচন করা। মানে কি? তুমি একটা কাজ করবা, সেই কাজের জন্য যে প্রোগ্রামিং ভাষাটা সেটা তোমাকে আগে নির্বাচন করতে হবে। এখন কোন সময় কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এক এক কাজে এক এক ল্যাঙ্গুয়েজ। তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে যাও, তখন সি প্রোগ্রাম নিয়ে কাজ করলে হবে না, তখন তোমাকে প্রোলগ নিয়ে কাজ করতে হবে। PROLOG, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ইউজ করা হয়। তুমি যদি একটা ছোট একটা যদি ছোট একটা ক্যালকুলেটর বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু সি প্রোগ্রাম দিয়েও সম্ভব, বাট এটা পাশাপাশি C++ হলে বেটার হয়। C++ দিয়ে কিন্তু ক্যালকুলেটর বানানো যায়, ঠিক আছে, সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার বানানো যায়। এছাড়াও যদি একটু অ্যাডভান্স কাজ করতে যাও, তখন সেক্ষেত্রে তোমার জাভা লাগবে। আরো অ্যাডভান্স কাজের জন্য তোমার কিন্তু পাইথন লাগবে। সো কাজের উপর ডিপেন্ড করে তুমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা। আমি হচ্ছে পার্সোনালি সি প্রোগ্রাম, তারপর C++, জাভা, পাইথন, এই 4টা ল্যাঙ্গুয়েজ আমি পার্সোনালি শিখছিলাম এবং হচ্ছে আমি কাজে লাগাইছিলাম আমার রিয়েল লাইফে এবং একাডেমিক লাইফে। যাই হোক, নেক্সট যদি আমরা যাই, প্রোগ্রামের শুরুতেই প্রোগ্রামের উদ্দেশ্য, এই প্রোগ্রামটা কেন করা হচ্ছে সেটা উল্লেখ করে দিবা। প্রোগ্রামারের নাম, কোন প্রোগ্রামার কাজটা করছে সেটা উল্লেখ করতে হবে। তারপর ধ্রুবক, চলক ইত্যাদি পরিচয়টা রেখে দিতে হবে। যে কোনো একটা প্রোগ্রাম শুরুর আগে তার যত ধরনের পরিচয় আছে সব করে পরিচয় দিতে হবে। এতে পরবর্তীতে প্রোগ্রামার সহজে প্রোগ্রামের উদ্দেশ্য, কাজ সম্পর্কে জানতে পারবে। যে বললাম, কোন একটা কোম্পানির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি চলে যায়, নতুন যে ইঞ্জিনিয়ার আসবে তার কিন্তু আগের কোডগুলো বুঝতে হবে। তার জন্য সবকিছু গোছানো আকারে থাকা জরুরি। তারপর কি? চলক হিসেবে অর্থপূর্ণ শব্দ ব্যবহার করা যাতে চলকের উদ্দেশ্য বুঝতে অসুবিধা না হয়। তুমি একটা প্রোগ্রাম করবা, বিভিন্ন ধরনের ভেরিয়েবল ইউজ করবা, ঠিক আছে। যেমন নাম্বার 1, একটু আগে যে একটা ছিল, কি ছিল দেখো তো, নাম্বার 1, এটা কিন্তু একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে তুমি ভেরিয়েবল হিসেবে কি ব্যবহার করছো? নাম্বার 1, নাম্বার 2। এখন তুমি নাম্বার 1 না লিখে যদি ঋত্বিক রোশন লিখো এবং নাম্বার 2 এর জায়গায় যদি তুমি হচ্ছে প্রীতি জিন্টা লিখো, তাহলে কিন্তু হচ্ছে না। তোমাকে অর্থবহ নাম দিতে হবে। নাম্বার 1, নাম্বার 2 অর্থবহ নাম, দেখলেই বোঝা যায় এটা প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার। এখন দুইটাকে আমরা এভারেজ করব। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এটা গেল, অর্থপূর্ণ নাম ব্যবহার করতে হবে যাতে চলকের উদ্দেশ্য বুঝতে অসুবিধা না হয়। প্রোগ্রামকে অকারণে দীর্ঘ না করা। অনেকে আছে হুদাই বড় করে, একটা প্রোগ্রাম অল্প কিছু লাইনে করা যায়, সে কি করে প্যাচায় ট্যাচায় করে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলা কিন্তু তোমার ইফিসিয়েন্সি এবং টাইম দুটাই খুব পরিমাণে কনজিউম করবে। তারপরে কি? গুরুত্বপূর্ণ অংশ বা যে কোনো ফাংশন লিখলে তার সাথে মন্তব্য দিতে হয়। একটা প্রোগ্রাম লেখার পর তুমি যদি স্ল্যাশ দিয়ে হচ্ছে, আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে কমেন্ট করে থাকি ডাবল স্ল্যাশ দিয়ে, তুমি যদি ডাবল স্ল্যাশ দিয়ে একটা কমেন্ট লিখে রাখো, তাহলে বোঝা যাবে এই লাইনটা তুমি কি কাজে ব্যবহার করছো, ঠিক আছে। ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করা, আমি একটু পরে আরো কিছু পড়বো আমরা, ঠিক আছে। তথ্য প্রদানের ব্যবস্থা করতে হবে, যে তোমাকে এমন সিস্টেম রাখতে হবে তুমি যাতে ইনপুট দিতে পারো, ঠিক আছে। ইনপুট ছাড়া তো ও কি কাজ করবে? তথ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা রাখতে হবে, মানে প্রসেসিং, মানে ইনপুটের কথা বললো, তারপর প্রসেসিং এর কথা বললো, এবং অবশ্যই ফলাফল প্রাপ্তির সুবিধা থাকতে হবে, এবং আউটপুটের কথা বললো। তার মানে এই তিনটা আমরা অলরেডি পড়ছি, হ্যাঁ, যে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট তিনটাই থাকা লাগবে। এই তিনটা ছাড়া কিন্তু হবে না। এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম তৈরির যে মূল যে বৈশিষ্ট্যগুলা সেগুলো আমরা শিখে ফেলছি। এখন কমেন্টে জানিয়ে ফেলো এতক্ষণ যা যা বুঝাইলাম সবকিছু বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো, একটু দ্রুত ভাইয়ারা কমেন্টে জানিয়ে ফেলো যা যা বুঝাইছি সব বুঝতে পারছো কিনা। ফরহাদ HSC 26,
তারপর হচ্ছে জেনিৎসু এগাটসুমা। আচ্ছা, জেনিৎসু এগাটসুমা এটা কিসের নাম বলো তো একটু, এটা কি কোনো এনিমের নাম? তারপর তাফহিম উদ্দিন বলছে অল ক্লিয়ার। মিমাক্সা জি বুঝেছি। শফিকুল ইসলাম জি অল ক্লিয়ার। তারপর হচ্ছে সেতু সামিয়া আক্তার সেতু বলছে যে বুঝতে পারছি। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো। তো একটু বোরিং লাগতে পারে যেহেতু থিওরিটিক্যাল কোন অঙ্ক টঙ্ক এখন আমরা আসতেছি না, বাট আমি বলবো এই বোরিং জিনিসগুলো একটু লেগে থাকো, পরবর্তীতে আর বোরিং লাগবে না। ঠিক আছে, এটা তোমার জন্য খুবই খুবই উপকার হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন স্টেপ আছে, স্টেপ গুলো আমরা এখন পড়বো। এগুলো কোথায় আসতে পারে? এগুলো গতে আসতে পারে। আমি আবারও বলি, তোমাদের কিন্তু সব কোড আসে না। হ্যাঁ, কোডের বাহিরেও এরকম প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রাম তৈরির ধাপগুলো লিখো। তুমি 2-3টা বানায় টানা লেখার পর যদি আর কিছু না লিখতে পারো, তাহলে কিন্তু তুমি 3-এর মধ্যে 2 তো পাবাই না, 1 পাবা কিনা এটাও সন্দেহ। তো লেটস স্টার্ট। যে প্রোগ্রাম তৈরির ধাপ কি কি? নাম্বার 1, সমস্যা নির্দিষ্টকরণ। তোমাকে আগে একটা প্রবলেম বাইর করতে হবে যে আমি অমুক প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, প্রবলেম যদি ফিক্স না থাকে, প্রবলেমটা যদি ক্লিয়ার না হয়, তুমি কি সলভ করবা? আমাদের রিয়েল লাইফে এরকম, আমাদের লাইফে হাজার প্রবলেম, কিন্তু কোন প্রবলেমটা সলভ করবো নিজেও জানি না। আগে ফিক্স করবা তোমার লাইফে যত প্রবলেম গুলো আছে, সেটাকে একটা প্রায়োরিটি করবা যে আমার কোন প্রবলেমটা আমাকে বেশি ক্ষতি করতেছে, কোনটা আমার আর্জেন্ট সলভ করা দরকার, সেই প্রবলেমটাকেই তুমি আগে গুছিয়ে তো প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে রাখবা। তারপর সেই প্রবলেমটা মানে পূর্ণ বিবরণটা আগে মাথায় আনার চেষ্টা করবা। আচ্ছা, এখানে ঝামেলা, ওখানে ঝামেলা, ওখানে ঝামেলা। তারপরে যে কাজটা করবা, সেটাকে সলভ করার জন্য স্টেপ গুলা চিন্তা করবা যে আমার এই প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে, আমি এইভাবে আগাবো, এতদিনের মধ্যে এইটা এটা করব, এরকম করে চিন্তা করবা। ঠিক আছে, আচ্ছা, তো একটা প্রবলেম ফিক্স করতে হবে। ঠিক আছে, যে সমস্যা নির্দিষ্ট করো, অনেক সমস্যাই থাকে, তোমাকে একটা ফিক্স সমস্যায় আসতে হবে। 2 নম্বর কি? সমস্যা বিশ্লেষণ। ওই সমস্যাটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, ওটা কিভাবে আমরা হচ্ছে ওভারকাম করতে পারি, সেগুলো নিয়ে একটু অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, প্রবলেম অ্যানালিসিস। নাম্বার 3, প্রোগ্রাম ডিজাইন। তোমাকে ডিজাইন করতে হবে যে স্টার্ট, তারপরে হচ্ছে অমুক একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, হ্যাঁ, ইনপুট নিয়ে, তারপরে হচ্ছে তোমার পরবর্তীতে আউটপুট দেখাবে, হ্যাঁ, এন্ড হবে। এটাকে ডিজাইন করা বলে, প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে। তারপরে কি? প্রোগ্রামটাকে উন্নয়ন করতে হবে, ডেভেলপ করতে হবে। তুমি যেটা ডিজাইন করছো সেটাকে আরো বেটার বানানোর চেষ্টা করতে হবে। প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি একটা জিনিস ডিজাইন করে রেখে দিছো, হইলো না। তুমি একটা বাড়ি করবা, ডিজাইন করে তুমি রেখে দিছো, হইব? তোমাকে কি করতে হবে? ডেভেলপারের কাছে যেতে হবে, অথবা তোমার টিম নিয়ে কাজ করা শুরু করতে হবে। হ্যাঁ, তোমাকে ফাউন্ডেশন দিতে হবে, ফাউন্ডেশন দিয়ে আস্তে আস্তে বাড়ি তুলতে হবে। ডিজাইন করে রেখে দিলে তো হবে না। সো প্রোগ্রামটাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে বা বাস্তবায়ন করতে হবে। তারপরে কি? ডকুমেন্টেশন। পুরো প্রসেস গুলা সবকিছু A to Z লিখে রাখতে হবে। তুমি একটা বাড়ি করছো, কিন্তু তোমার কত খরচ হচ্ছে, কোন খাতে কত ব্যয় হচ্ছে, তুমি লিখতেছো না, শেষ মারা খাবা। সো ডকুমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ কি? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স। হ্যাঁ, তোমাকে অবশ্যই মেইনটেইন করতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কোন কাজ কতটুকু আগাইছে এবং কতটুকু বাকি আছে, এটা পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন প্রোগ্রামে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পরীক্ষা নিরীক্ষায় কিছু ভুল ত্রুটি পাওয়া যায়। দেখো, টেস্টিংটা কি? এই ধাপে ভুল ত্রুটি পরীক্ষা করা হয়। তুমি যে প্রোগ্রাম করবা, এটা যে পারফেক্ট হবে এমন কোনো কথা নাই, এখানে তোমার ভুল ত্রুটি থাকবে। এই ভুল ত্রুটিগুলা পরীক্ষা করতে হবে। ঠিক আছে, প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটি যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিক আছে কিনা বা ঠিকমতো রান করতেছে কিনা তা যাচাই করা। হ্যাঁ, চলো আমরা লাইনটা আরেকবার পড়ি। যে টেস্টিংটা কি? প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটি, তুমি একটা কোডিং করে ফেলছো, কোডিং সম্পন্ন হওয়ার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত, যেমন 5+3, 5 এবং 3 এই দুইটাকে আমরা এভারেজ করলে উত্তর হওয়া উচিত 4। এটা তো আমরা হাতে হাতে করতেছি, তাই না? 5 আর 3 কে এভারেজ করলে তো 4 হয়। এখন আমরা সি প্রোগ্রামে এটা করব, করার পর উত্তর যদি দেখি 4 আসছে, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমাদের এটা কারেক্ট। সো এটা টেস্টিং এ কি হবে? জিতা যাবে। ঠিক আছে, এখানে এটাই বলতেছে যে প্রোগ্রাম করার পর যে উত্তরটা হওয়া উচিত, যে উত্তরটা হওয়া উচিত তা ঠিক মতো আসছে কিনা, হ্যাঁ, বা রান করছে কিনা তা কিন্তু যাচাই করতে হবে। তুমি শুধু প্রোগ্রাম করলেই তো হইব না, সেই প্রোগ্রামে আউটপুট দেখালেই খুশি হওয়ার কিছু নাই। তুমি প্রোগ্রামে আউটপুট দেখালেই খুশি হওয়ার কিছু নাই, তোমার আউটপুট ঠিক আছে কিনা সেটা যাচাইও করতে হবে। অনেকে প্রোগ্রাম কইরা টইরা দেখে উত্তর আসছে, আরে কি খুশি, আরে ভাই এই উত্তরটা তো ভুল উত্তরও হতে পারে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে
আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এখন তুমি ধরো 5 এবং 3 তুমি ইনপুট দিয়ে উত্তর 4 পাইলা এভারেজের জন্য, তুমি তো খুশি, আরে 5 আর 3 তো এভারেজ করলে তো 4ই হয়। এখন ধরো ভিন্ন একটা ইনপুট দিলা, ধরো ফর এক্সাম্পল তুমি 3 এবং 2 ইনপুট দিলা, হ্যাঁ, তাহলে তোমার আউটপুটে কত দেখানোর কথা? তুমি যদি ইনপুটে যদি তুমি 3 এবং 2 দাও, তাহলে এভারেজের ক্ষেত্রে তুমি যখন এটাকে এভারেজ একটা কোড করবা, এভারেজের ক্ষেত্রে কত আসার কথা? 3 2 করলে এভারেজ করলে 2.5 আসার কথা। এখন ধরো তোমার প্রোগ্রামে আউটপুট, ধরো তোমার প্রোগ্রাম আউটপুট দশমিকটা দেখাচ্ছে না, ধরো ফর এক্সাম্পল 2 দেখাচ্ছে, তাহলে তোমার কিন্তু একটা এরর বের হয়েছে। এররটা কি? এররটা হচ্ছে 2.5 - 2, এটাই তোমার এরর। তোমার 0.5 কিন্তু ভুল আসছে, ঠিক আছে? সো এই ভুলগুলা হয়েছে কিনা সেগুলো চেক করতে হবে। তুমি শুধু ওই যে বললাম না যে তুমি 5 আর 3 দিয়া উত্তর 4 পেয়ে গেছো, এত খুশি হওয়ার কিছু নাই, হ্যাঁ, ওটা কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, বাট এটা কিন্তু একটা দশমিক সংখ্যা। দেখা গেল তোমার আউটপুটটা দশমিক শো করতেছে না, তাহলে তোমার প্রোগ্রামটা ভুল। সো একটা এক্সাম্পল দিয়েই তোমার মিলা গেল, খুশি হওয়ার কিছু নাই, তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল চেক করতে হবে যে আসলে কি প্রোগ্রামটা ঠিক আছে নাকি শুধুমাত্র অমুকটার জন্য ঠিক আছে, বাকি সবগুলোর জন্য ভুল আছে, ঠিক আছে? সো এভারেজ হওয়ার কথা 2.5, তোমার উত্তর যদি 2 আসে তাহলে এটা কিন্তু একটা এরর। ক্লিয়ার? সো এই এরর যাতে না হয় বা এই এররটা কি কারণে হচ্ছে সেগুলা ফাইন্ড আউট করে তোমাকে প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে খুব সুন্দর মতো কিন্তু গোছায় লেখা আছে অক্ষরপত্র বই। প্রোগ্রামে সাধারণত 3 ধরনের ভুল পরিলক্ষিত হয়। কয় ধরনের ভুল পরিলক্ষিত হয়? 3 ধরনের। তোমরা থাকবা আজকের ক্লাসে, ক্লাস শেষ হওয়ার পর একটা কুইজ নিব, অর্থাৎ যা পড়াচ্ছি সেটার উপর কিছু এমসিকিউ আমি জিজ্ঞাসা করব, তোমরা অবশ্যই উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা, প্রোগ্রামে কয় ধরনের ভুল পরিলক্ষিত হয়? 3 ধরনের। কি কি? একটা হচ্ছে ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর, অবশ্যই ইংরেজিগুলো শিখবা। 2 নাম্বারটা কি? লজিক্যাল এরর। এবং 3 নাম্বারটা কি? নির্বাহজনিত ভুল বা এক্সিকিউশন এরর অর রান টাইম এরর। তো আমি আমার মতো করে একটু পড়াই, হ্যাঁ, যে এরর টোটাল 3 প্রকার। এরর হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 সিনট্যাক্স এরর। সিনট্যাক্স শব্দের অর্থ হলো ব্যাকরণজনিত। নাম্বার 2 লজিক্যাল এরর। লজিক নাম শুনে তো বুঝতে পারতেছো কোন চিন্তার মধ্যে ভুল আছে, তোমার লজিকের মধ্যে ভুল আছে। এবং সর্বশেষটা হচ্ছে রান টাইম এরর। এখন আমি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। ধরো তুমি কোন একটা প্রোগ্রাম করছো, সেই প্রোগ্রামে ব্যাকরণজনিত ভুল আছে। মানে কি? মানে ধরো ব্যাকরণের কিছু রুল আছে না, যে আপনার এইটার পর ওইটা হয়, ঠিক সেম ভাবে সি প্রোগ্রামে কিছু রুল আছে। রুলটা কি? যে প্রিন্টএফ এর পরে কখনো, দেখো আমি যদি প্রিন্টএফ লিখলাম, হ্যাঁ, প্রিন্টএফ এ এইভাবে ডাবল ইনভার্টেড দিতে হয়। এখন ধরা যাক তুমি পরীক্ষার হলে ভুলে ডাবল ইনভার্টেডটা দিলা না, ধরা যাক তুমি পরীক্ষা হলে কি করলা, ডাবল ইনভার্টেডটা দিলা না, তুমি এভাবে দিলা যে আনসার ইকুয়াল টু %d, তুমি এইভাবে দিলা, ঠিক আছে? এখন তোমাকে বললো যে তুমি এটা রান করলা, রান করার পর তুমি দেখলা যে ভুল দেখাচ্ছে। এখন প্রশ্ন হতেছে ভাইয়া ভুলটা কোথায়? ভুলটা হইতাছে এই যে সি প্রোগ্রাম, এটা তো সি প্রোগ্রামটা অংশ, আমি পড়াবো, ডিটেলস পড়াবো সি প্রোগ্রাম, এখনো সি প্রোগ্রাম ঢুকি নাই, এটা উদাহরণ দিচ্ছি। এটা কিছু রুল আছে। রুলটা হলো যে প্রিন্টএফ এ অলওয়েজ ডাবল ইনভার্টার দিতেই হয়। তুমি যদি না দাও তাহলে সেটা কি ধরনের এরর হলো? সেটা কি লজিক্যাল এরর? না। সেটা কি রান টাইম এরর? না। সেটা কিন্তু একটা সিনট্যাক্স এরর, ব্যাকরণজনিত ভুল। কিছু রুলস আছে, তুমি রুলস ফলো করো নাই, তাইলে এটা ব্যাকরণজনিত একটা ভুল হয়েছে, ঠিক আছে? লেখালেখিতে যে ভুল, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটা যদি তুমি না দাও, না দিলে তখন সেটা কি রকম এরর হবে? সিনট্যাক্স এরর হবে। ক্লিয়ার? তখন সেটা সিনট্যাক্স এরর হবে, হ্যাঁ, প্রিন্টএফ এর ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝে ফেলা সিনট্যাক্স এররটা কি। এরপরে আসো লজিক্যাল এরর। লজিক্যাল এররটা হইতাছে গিয়ে তোমার চিন্তা চেতনার মধ্যে কোন একটা ভুল আছে, হ্যাঁ। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই। ধরা যাক তুমি কোন একটা সংখ্যার এভারেজ নির্ণয় করবা। এখন তুমি লিখছো কি AVERAGE, এভারেজ ইজ ইকুয়াল টু, ধরো তোমার দুইটা নাম্বার ছিল, একটা হলো নাম্বার 1, আর একটা মাইনাস দিয়ে তুমি কি লিখলা? নাম্বার 2 ডিভাইডেড বাই তুমি 2 লিখলা। এখন এখানে কিন্তু তোমার কোনো সিনট্যাক্স এরর নাই, হ্যাঁ, তুমি রুলস ফলো করছো, কিন্তু তোমার কনসেপ্টে ভুল আছে। কনসেপ্টে ভুলটা কি? এভারেজ কিভাবে নির্ণয় করে? দুইটা নাম্বার যোগ করে দুইটা ভাগ করে, কিন্তু তুমি কি কাজ করছো? তুমি বিয়োগ করে ভাগ করছো। সো
এখানে তোমার একটা ভুল হয়ে গেছে। এখানে কিন্তু কোনো সিনট্যাক্স এরর নাই, কিন্তু তোমার লজিক্যাল একটা এরর আছে। লজিক্যাল এররটা কি? তুমি ধরো নাম্বার 1টা ছিল তোমার 5 আর নাম্বার 2টা ছিল তোমার 3, তাহলে ডিভাইড বাই 2 করলে উত্তর 1 আসে। এখন এটা তো একটা ভুল, এটা ভুল উত্তর। কিন্তু আমার কথা হলো ভুল উত্তর হলেও উত্তর তো দেখাইছে, তাই না? এটা উত্তর হওয়ার কথা ছিল কত? এভারেজের উত্তর হওয়ার কথা ছিল কত বলতো? 4, কিন্তু দেখাচ্ছে 1। তাহলে এটা কি একটা এরর না? এটা একটা এরর। কিন্তু এই এররটা কিন্তু সিনট্যাক্স এরর না। সিনট্যাক্স এরর ক্ষেত্রে তোমাকে অটোমেটিক কম্পিউটার বলে দিবে ভাই সাহেব আপনি ভুল করতেছেন। হ্যাঁ, এটা অটোমেটিক কম্পিউটার বলে দিবে। এটা রান করার পর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কম্পিউটারটা ভুল বলে দেয়। কিন্তু লজিক্যাল এরর ক্ষেত্রে কম্পিউটার তোমাকে ভুল বলতে পারবে না, কারণ কম্পিউটার তো জানে না যে আসলে এভারেজ মানেটা কি। ঠিক আছে, তুমি কি করবে এটা কিন্তু কম্পিউটার জানে না। সো তুমি যদি কোনো একটা প্রসেস, যদি তুমি সিনট্যাক্স গুলোকে ঠিক রেখে আগাও, আউটপুট দেখাবে, কিন্তু সেই আউটপুট কিন্তু ভুল আসতে পারে যদি তুমি এগুলো ভুল লেখো। যেমন এভারেজ হওয়ার কথা নাম্বার 1 প্লাস নাম্বার 2 ডিভাইড বাই 2, কিন্তু তুমি কি করছো? ভুলে প্লাস লিখে মাইনাস লিখে দিছো, উত্তর কিন্তু 1 দেখাবে, কিন্তু এটা ভুল উত্তর। তুমি বলো 5 আর 3 এর এভারেজ করলে কি 1 বের হয়? 1 বের হয় না। সো এটা একটা লজিক্যাল এরর। ওকে, পরীক্ষা আসতে পারে লজিক্যাল এররের ক্ষেত্রে কি কম্পিউটার আর কি কোনো ধরনের ওয়ার্নিং দেয়? উত্তর হচ্ছে না, দেয় না, কোনো ধরনের ওয়ার্নিং দেয় না। এরপরে আসো রান টাইম এরর। ধরো তুমি এমন একটা প্রোগ্রাম করলা, ওই প্রোগ্রাম 1/0 আছে। 1/0 তো তুমি আসলে জীবনও শেষ করতে পারবে না, এটা একটা ইনফাইনাইট ভ্যালু। সো এইটা রান টাইম মানে বুঝতে পারতো এটা চলতেছে শেষ হচ্ছে না। হ্যাঁ, তো এটা একটা রান টাইম এরর দেখাবে। ঠিক আছে, সো যে রান টাইম এররটা হলে কিরকম, যে এটা সময়ের ভিত্তিতে একটা এরর দেখায় যে চলতেছে শেষই হচ্ছে না, এটা একটা রান টাইম এরর। ঠিক আছে, তাহলে আমরা 3 ধরনের এরর শিখলাম। আমরা যদি একটা সামারি টানি, এরর হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিনট্যাক্স এরর, 2 নম্বরে হচ্ছে লজিক্যাল এরর, এবং 3 নম্বরে হচ্ছে রান টাইম এরর। সিনট্যাক্স এররটা কি? যে এররটা করলে তোমাকে আউটপুটে বললা দিবে যে ভাই আউটপুট দেখাবে না, তার আগে তোমাকে বললা দিবে ভাই আপনি ভুল করতেছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো, আমি এটা দেখাবো। হ্যাঁ, যে সিনট্যাক্স এরর কিভাবে দেখায়, সিনট্যাক্স এররটা কিভাবে শো করে সেটা দেখায়। সি প্রোগ্রামিং কম্পাইলার। আমার এটা ডিটেক্ট করতে পারতেছে না। প্লিজ চেক ইউর মাইক্রোফোন এন্ড অডিও লেভেলস। চেক পারতেছে না কেন? এই যে কম্পাইলার, আমি কি কাজ করতেছি? জাস্ট গুগলে গিয়ে সি প্রোগ্রামিং কম্পাইলার লিখে আমি সার্চ করতেছি। হ্যাঁ, সার্চ করার ফলে আমি একটা ওয়েবসাইটে আসছি, সেটার নাম হলো প্রোগ্রামিজ। তুমি চাইলে প্রোগ্রামিজে কোড করতে পারো, অথবা তুমি চাইলে যে জিডিবি অনলাইন ডিবাগার এখানেও কোড করতে পারো, যেখানে মন চায় তুমি কোড করতে পারো। অনেক ধরনের কিন্তু অনলাইনে কোড করার সিস্টেম আছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের কি কোড করার জন্য একটা কম্পাইলার। হ্যাঁ, আচ্ছা, তো আস্তে আস্তে সব শিখাবো, ইনপুট অ্যাসোরিয়া ডট এগুলো কি সব শিখাবো। হ্যাঁ, এখন এভাবে শিখাবো না, আগে তোমাদেরকে সিনট্যাক্স এরর কি সেটা দেখাবো। ধরো ওই যে আমি বললাম না প্রিন্টএফ এর মধ্যে যে ডাবল ইনভার্টার আসছে, চলো এটা মুছা ফেলি। এটা চলো মুছা ফেলি। হ্যাঁ, দেখি কি সমস্যা হয়। এটা আমি মুছে ফেললাম। ওকে, তো ব্যাকরণ জনিত রুলটা হলো এটা থাকা লাগবে। কিন্তু তুমি এটা মুছে ফেলছো, এখন তুমি এটা রান দিবা। উপরে রান নামে একটা অপশন আছে, রানে ক্লিক করবা। তো রানে যখন আমি ক্লিক করতেছি, আমার অবশ্যই কি এটা এরর দেখাবে। দেখো আমি যখন এটা রান দিছি, এখানে একটা এরর দেখাইছে। এই যে দেখো, এটা কিন্তু আগে ছিল না, আমি আবার দেখাই তোমাদের, রিলোড দিয়ে আবার দেখাই, রিলোড দিয়ে আরেকবার দেখাই। এই যে ওয়েবসাইটটা যখন এরকম আছে, দেখো নিচে কিন্তু কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কিন্তু আমি যখনই এই ডাবল ইনভার্টারটা সরাই ফেলছি এবং সরানোর পরে দেখো নিচে কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো এরর দেখাচ্ছে না। যখনই আমি রানে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে রান, এটাতে যখন আমি ক্লিক করলাম,
এখানে একটা ভুল দেখাচ্ছে যে কম্পাইলেশন ফেইলড ডিউ টু ফলোইং এরর। এখানে দিয়ে দিছে যে আপনি এরর হ্যালো হ্যালো আনডিক্লেয়ার্ড, হ্যাঁ, ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন ডিড ইউ মিন এফটেলো বলতেছে, আপনি কি এফটেলো বুঝাচ্ছেন? মানে ও কনফিউজ হয়ে গেছে গা যে এখানে হ্যালো বলতে আপনি কি বুঝাইছেন, ও কনফিউজ হয়ে গেছে গা, ঠিক আছে। তো ও একটা এরর দেখাচ্ছে যে আপনি এখানে ভুল লিখছেন। হ্যাঁ, এই যে প্রিন্ট এফ, দেখো প্রিন্ট এফ হ্যালোর জায়গায় একটা তীর চিহ্ন দিয়ে দিছে যে এই জায়গাটা কিছু একটা আছে, আপনি কি ওই জিনিসটা দিতে ভুলে গেছেন? ও বলতেছে কি এফটেলো দিতে, এফটেলো নামক একটা ফাংশন আছে আর কি, বলতেছে এটা কি এফটেলো, তার মানে কি তোমার এররটা কিন্তু শো করছে। তাহলে সিনট্যাক্স এররের একটা বৈশিষ্ট্য কি? সিনট্যাক্স এরর বৈশিষ্ট্য হলো যদি তুমি কোনো ব্যাকরণজনিত ভুল করো তোমাকে কিন্তু আউটপুটে বলে দিবে যে আপনি অমুক জায়গায় ভুল করছে। তো দেন তুমি এটা দেখলে সাথে সাথে বুঝে ফেলবা, তারপর তুমি সেটা ঠিক করে ফেলতে পারবা। যেমন আমি যদি এটা তোমাদেরকে দেখাই যে আপনি কোথাও ভুল করছেন কিনা, তো আমি তো জানি আমি কোথায় ভুল করছি। আমি এখানে কি করব, আমি এখানে ডাবল কোটেশনটা দিয়ে দিব। ওকে, আমি ধরো কোটেশন দিয়ে দিই। হ্যাঁ, এই যে কোটেশন, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দিয়ে দিলাম, তারপরে এখানেও সেম ভাবে ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন আমি এটা রান করব, এই যে রানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে নিচের দিকে তাকাবো, নিচে চলে যাবো, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড শো করছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। এখন কিন্তু কোনো সমস্যা হয় না, দেখো কি লেখা, প্রোগ্রাম ফিনিশড উইথ এক্সিট কোড 0। এক্সিট কোড 0 মানে হচ্ছে আপনার প্রোগ্রাম ঠিক আছে। এবং তারপর কি লিখছে, প্রেস এন্টার টু এক্সিট দ্য কনসোল, আপনি এন্টার চাপ দেন এখান থেকে বাইরে হওয়ার জন্য। সো এখন কিন্তু আউটপুট আসছে, এখন কিন্তু কোনো এরর নাই। তাহলে আমরা সামারিটা কি জানলাম? সামারিটা জানলাম যে সিনট্যাক্স এরর কিন্তু কম্পাইলার বইলা দিবে যে আপনি অমুক জায়গায় ভুল করছেন। এবার আসো লজিক্যাল এরর। লজিক্যাল এররের ক্ষেত্রে কোনো ভুল দেখাবে না। যদি তুমি প্রোগ্রামে এটা লিখো, হ্যাঁ, আউটপুটে তোমার আনসার কিন্তু দেখাবে 1 দেখাবে। এবং তোমার কিন্তু আগের থেকে যে বললাম না, আগে খাতা কলমে আগে আনসার বের করে নিতে হয় যে মানে অ্যাকচুয়ালি উত্তর কত। তো তুমি যদি জানো যে 5 আর 3 এর এভারেজ 4, তাহলে তো যদি আউটপুটে 1 দেখায় তাহলে তো তুমি বুঝতে পারবা যে তোমার উত্তর ভুল আসছে, দেন তুমি ঠিক করার চেষ্টা করবা। কিন্তু তোমার কিন্তু কম্পাইলার বলে দিবে না কোন জায়গায় ভুল আছে। কম্পাইলার কিন্তু বলে দিবে না যে আপনি এই জায়গায় ভুল করছেন, এখানে মাইনাসে প্লাস আছে, প্লাস হবে। এটা কিন্তু কম্পাইলার জীবনও বুঝতেই পারবে না। কারণ কম্পাইলার কি জানে নাকি যে, কম্পিউটার কি জানে যে তুমি এভারেজ মানে কি বুঝাচ্ছ? এভারেজ মানেই তো জানে না কম্পিউটার। কম্পিউটার শুধু যোগ করতে পারে, শুধু বাইনারি যোগ করতে পারে, আর কিছুই করতে পারে না। সো কম্পিউটার কখনোই লজিক্যাল এরর কি দেখায়, মানে আউটপুটে বলা যায় না যে আপনি লজিক্যাল এরর করছেন, এটা তোমার ভুল। লজিক্যাল এরর হচ্ছে পার্সোনাল এরর। আর রান টাইম এররটা কি, যদি তুমি যে 1/0 দাও একবার হ্যাং হয়ে যাবে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, এই আর কি। সেটা হচ্ছে রান টাইম এরর। একটু কমেন্টে জানিয়ে ফেলো এটা বুঝতে পারছো কিনা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এইচএসসি এর জন্য, 7 স্টার একটা টপিক। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। একদম ভাই আইসিটি এর এক্সাম কবে হবে? আইসিটি এক্সাম হবে পরে, আমাদের আগে শেষ হোক, চ্যাপ্টারটা শেষ হোক, তারপর এক্সাম নিব। কয়েকটা এক্সাম নিব, একটা এক্সাম না, কয়েকটা এক্সাম নিব, ঠিক আছে। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো যতটুকু বুঝাইছি বুঝতে পারছো কিনা। আচ্ছা, রিমি বলছে বুঝতে পারছে, তারপর তাফহিম, ছোয়া, নিলয়, তোমরা সবাই বলছো যে বুঝতে পারছো। এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য? তোমাদের ক এবং খ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা অনেক কিছু পড়ে ফেলছি, একটা টপিক নিয়ে অনেক কিছু পড়ে ফেলছি। এখন আমরা সামনে আগাবো। আমাদের নেক্সট পাঁচ হলো 7 থেকে 10। টপিকের নাম কি? অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অ্যালগোরিদমটা কি? কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ভাবে ধাপে ধাপে সমাধান করা যে পদ্ধতি, তাকে আমরা অ্যালগোরিদম বলি। এটা পরীক্ষা অনেকবার আসছে বোর্ডে, ঠিক আছে। তাহলে অ্যালগোরিদমের সংজ্ঞাটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলো যে একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সমাধান করা যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলতেছি? অ্যালগোরিদম বলতেছি। হ্যাঁ, তারপরে অ্যালগোরিদম হলো ধাপে ধাপে একটা সলিউশন, ধাপে ধাপে একটা সলিউশন, এটার পর এটা করেন, এটার পর এটা করেন, ঠিক আছে। তো অ্যালগোরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমির নাম থেকে। একজন প্রোগ্রামার প্রোগ্রামিং সমস্যার ধরনের উপর ভিত্তি করে পর্যায়ক্রমিক ভাবে ছোট ছোট অংশে ভাগ করে কি অ্যালগোরিদম রচনা করে। মানে তোমার ধরো লাইফে একটা সমস্যা আসছে, বিরাট বড় একটা সমস্যা, হ্যাঁ, তুমি এটা সলভ করতে পারতেছো না, তুমি যে কাজটা করবা, তোমার ওই পুরো সমস্যাটাকে কয়েকটা ছোট ছোট সমস্যায় ভাগ করবা। হ্যাঁ,
যে তোমার ওই পুরো সমস্যাকে তুমি 5টা সমস্যায় ভাগ করবা, একটা একটা করে সলভ করবা, যেটা আগে করা উচিত সেটা আগে সলভ করবা, তারপরটা এইভাবে করে করে পুরো 5টা স্টেপ করার পর তুমি দেখবে পুরো ফুল প্রবলেমটা সলভ হয়ে গেছে। সেম ভাবে প্রোগ্রাম রচনার ক্ষেত্রেও এই সেম কাহিনীগুলো করবা, যে পুরো বড় একটা সমস্যাকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে দেন সলভ করবা। ফলে খুব সহজে প্রোগ্রাম নির্বাচনের ধাপগুলোকে স্পষ্টভাবে বোঝা যায়। ফলে প্রোগ্রাম কোডিং করাটাও কি হয়ে যাবে, ইজি হয়। অর্থাৎ অ্যালগোরিদমকে যত সহজভাবে উপস্থাপন করা যায়, প্রোগ্রামকে তত সহজভাবে লেখা যায়। তুমি অ্যালগোরিদম যত ইজি লাগবা, তোমার প্রোগ্রাম তত ইজি হবে। এখন প্রশ্ন, ভাইয়া অ্যালগোরিদম তারপর কেমনে লিখে? অ্যালগোরিদম হচ্ছে নর্মালি ইংরেজিতে লিখে, ঠিক আছে, বাংলাও লেখা যায়, কোনো সমস্যা নেই, বাট এটা নর্মাল ওয়েতে লিখে, যে তুমি এইটা করো, এরপর ওইটা করো, এরপর ওইটা করো। মানে হচ্ছে অ্যালগোরিদম এমন জিনিস যেটা পড়লে একটা বাচ্চাও বুঝবে, ঠিক আছে। তুমি একটা সমস্যায় উপনীত হইছো, এখন ওই সমস্যাটা সলভ করার জন্য নর্মাল ভাষায় কিছু স্টেপ লিখে রাখবা, এইটাই অ্যালগোরিদম। কারণ অ্যালগোরিদম যদি তোমার ইজি হয় তাহলে কোড লেখাটাও ইজি হবে, অ্যালগোরিদম যদি কমপ্লিকেটেড হয় তাহলে কোডটাও কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো অ্যালগোরিদম তৈরির কিছু শর্ত। হ্যাঁ, যে অ্যালগোরিদম কি কি শর্ত বা নিয়ম থাকে। নাম্বার 1, যে অ্যালগোরিদম সহজবোধ্য হইতে হবে, অ্যালগোরিদম কখনোই কঠিন করা যাবে না। নাম্বার 2, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। নাম্বার 3, সসীম সংখ্যক ধাপের সমস্যার সমাধান হতে হবে। মানে তুমি এমন একটা প্রোগ্রাম বানাইলা যেটা ইনফাইনাইট টাইম পর্যন্ত চলবে, তাহলে তো হইলো না, তুমি ইনফাইনাইট টাইম মধ্যে বাঁচবা না, তোমার কম্পিউটারও টিকবে না। হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে যে সসীম সংখ্যক হইতে হবে, যে তুমি যদি অসীম সংখ্যক ধাপ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হইতে হবে, এমন ভাবে লিখবা যাতে এটা সবাই ইউজ করতে পারে, ঠিক আছে। এবার আসি আমরা অ্যালগোরিদমের সুবিধা সমূহ। হ্যাঁ, সুবিধাগুলো কি কি আমরা এখন সেটা জানার চেষ্টা করব। অ্যালগোরিদমের সুবিধা সমূহ: সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায় যে কোনটার পর কোনটা হবে। তারপরে জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়। তোমার ধরো একটা প্রোগ্রাম খুবই কঠিন, কিন্তু তোমার অ্যালগোরিদম যদি সহজ হয় তাহলে কিন্তু যে কেউ বুঝতে পারবে। তারপরে কি, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। তুমি একটা প্রোগ্রামকে চাচ্ছ আর একটু আপডেট করতে, যেমন ফেসবুকে যে অ্যাপ প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যে ডেভেলপাররা আছে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছে, তারা কোড করার পর এমন ভাবে কোডটা করে যাতে সেটাকে ইজিলি পরবর্তীতে আপডেট করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই স্টেপ গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ফ্লো চার্ট। ওটা কি ছিল? অ্যালগোরিদম। এখন কি শিখবো? ফ্লো চার্ট। অ্যালগোরিদম এক জিনিস, ফ্লো চার্ট আরেক জিনিস। ফ্লো চার্ট তার মানে নিশ্চয় কোন একটা চার্ট, আর ফ্লো মানে কি, কোনটার পর কোনটা হবে সেটা দেখাই যাওয়া। হ্যাঁ, কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপগুলোকে বিশেষ কতগুলো চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লো চার্ট বলা হয়। এইটা অনেকবার বোর্ডে আসছে। হ্যাঁ, আমি আবার পড়ি, কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপগুলোকে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। আমরা দেখবো কিছু চিহ্ন আছে, সেই চিহ্নের সাহায্যে প্রকাশ করাকে বলা হয় ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। তারপরে কি, ফ্লো চার্টের প্রোগ্রাম বোঝা সহজ হয় বলে প্রোগ্রামার ও ব্যবহারকারীর মাঝে সংযোগ রক্ষার জন্য এটা ব্যবহার করা হয়। অ্যালগোরিদম একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করে। অ্যালগোরিদম কি করে? ধাপে ধাপে ওই যে ভেঙে 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 সমাধান করে, এবং ফ্লো চার্ট ধাপগুলোকে চিত্রভিত্তিক রূপান্তর দেয়। এটা অবজেক্টিভ একটা, যে নিচের কোনটি চিত্রভিত্তিক রূপান্তর, উত্তর কি দিবা? ফ্লো চার্ট। হ্যাঁ, নিচের কোনটি চিত্রভিত্তিক রূপান্তর, উত্তর কি দিবা? ফ্লো চার্ট। ফ্লো চার্ট কিন্তু একটা চিত্রভিত্তিক রূপান্তর, এখানে চিত্র থাকে। এখন আমরা পড়বো হচ্ছে ফ্লো চার্টের সুবিধা, ঠিক আছে। ফ্লো চার্টের সুবিধা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদেরকে স্টার দিয়ে দিই, দাগাই দিই 3 স্টার, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওইখানে অ্যালগরিদমের সুবিধাগুলো, এটাও 3 স্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এটা কিন্তু 7 স্টার। এররটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, হেভি, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে পড়ানোর মধ্যে থেকে। ওকে, তো সাজেশন দিয়ে দিলাম। তারপরে কি বলবা, যে ফ্লো চার্টের বৈশিষ্ট্য কি কি? নাম্বার 1, এটা একটা ফ্লো চার্ট সহজ হইতে হবে, প্রোগ্রামার যাতে উদ্দেশ্যটা ইজিলি তুলে ধরে, ঠিক আছে, উদ্দেশ্যটা যাতে বোঝা যায়। নাম্বার 2, প্রোগ্রামে ভুল নির্ণয় সহায়তা করে থাকে। তোমার ফ্লো চার্ট যদি ঠিক থাকে, সে কিন্তু যদি কোনো ভুল করে থাকো তাহলে ফ্লো চার্ট দিয়েই কিন্তু ভুলটা ধরা যাবে। নাম্বার 3, প্রোগ্রাম রচনা সহায়তা করে। ফ্লো চার্ট দেখে দেখেও কিন্তু প্রোগ্রাম রচনা করা যায়, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আকারে। তারপর কি, প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্ধনে সহায়তা করে। দেখো এই পয়েন্টটা কিন্তু আমরা অ্যালগোরিদমে পড়ছি, অ্যালগোরিদম যা যা হেল্প করে ফ্লো চার্টও তা তা হেল্প করে, ঠিক আছে। ফ্লো চার্ট একটু বেশি করে, এখানে কিছু চিত্র দেওয়া থাকে। সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। ধরো তুমি খুব কমপ্লেক্স একটা কোড, এখন তুমি এটা মানে
পরবর্তী প্রোগ্রামার সে কিভাবে বুঝবে? তুমি ফ্লো চার্ট আইকা দিয়ে যাবা যাতে সে ইজিলি বুঝতে পারে। এখন ফ্লো চার্ট তৈরি করার কিছু নিয়ম আছে, এটা ইম্পর্টেন্ট, এটা 5 স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগেরটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্লো চার্ট তৈরি করার কিছু আমরা নিয়ম শিখবো, নিয়মাবলী। নাম্বার 1, ফ্লো চার্ট তৈরি করার জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করবে। তুমি তোমার মন মতো প্রতীক ব্যবহার করতে পারবে না, যেটা অলরেডি এস্টাবলিশড সারা পৃথিবীতে প্রচলিত, তুমি শুধুমাত্র সেইটাই ব্যবহার করতে পারবা। তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে বা বাম থেকে ডানে প্রবাহটা দেখাতে হবে। তারপরে ফ্লো চার্টে কি থাকে? তীর চিহ্ন থাকে, একটা হবে উপর থেকে নিচে অথবা ডান থেকে বামে, এরকম একটা সিস্টেম থাকে, উপর থেকে নিচে অথবা ডান থেকে বামে, হ্যাঁ, বা বাম থেকে ডানে, এটা দেখাতে হবে। তারপরে কি নাম্বার 3, যে ফ্লো চার্ট তৈরি করার সময় সংযোগ চিহ্ন যত কম রাখা যায় ততই ভালো। অর্থাৎ তুমি যে চিত্রটা রাখবা, হ্যাঁ, ওই চিত্রের মধ্যে যে সংযোগ চিহ্ন কোনটা? সংযোগ চিহ্ন হচ্ছে এরকম গোল্লাটা, এটা হচ্ছে সংযোগ চিহ্ন। সংযোগ চিহ্নের মধ্যে বিভিন্ন জিনিসপাতি আসে, এইভাবে আসে, এইভাবে আসে, এভাবে আসে। এইটা যত বেশি রাখবা তোমার প্রোগ্রামটা তত কমপ্লেক্স হয়ে যাবে, চেষ্টা করবে এটা কম রাখতে। ফ্লোচার্ট সহজে বোধগম্য হইতে হবে। ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত না। মানে তুমি ফ্লোচার্ট যদি শুধুমাত্র সি প্রোগ্রামের জন্য লিখো তাহলে সমস্যা, এমন ভাবে লিখবা যাতে জাভার জন্য লেখা যায়, হ্যাঁ, যাতে পাইথনের জন্য লেখা যায়, নরমাল ইংরেজি ভাষায় আর কি। ঠিক আছে, চিহ্নগুলো ছোট বড় হলে ক্ষতি নাই, তবে আকৃতি ঠিক রাখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে রেক্টাঙ্গুলার হয়েছে কিনা, সার্কুলার হয়েছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে সামান্তরিক ঠিক মতো আছে কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ছোট বড় হলো সমস্যা নাই। প্রয়োজনে চিহ্নের সাথে মন্তব্য লিখতে হবে। ঠিক আছে, ফ্লোচার্টের প্রকারভেদ। ফ্লোচার্টকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কয় ভাগে ভাগ করতে পারি? প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। 2 ধরনের ফ্লোচার্ট। নাম্বার 1, সিস্টেম ফ্লোচার্টটা কি? সিস্টেম ফ্লোচার্টে উপাত্ত বা ইনপুট তুমি নিবা, তারপরে কি করবা? সেটাকে প্রক্রিয়াকরণ করবা, মানে প্রসেস করবা, এই যে প্রক্রিয়াকরণ করবা। তারপর তুমি মেমোরিতে সংরক্ষণ করবা, তারপরে কি? তুমি আউটপুটে দেখাবা। স্টেপগুলো দেখো। স্টেপ নাম্বার 1, তুমি আগে ইনপুট নিবা, নিয়ে সেটাকে প্রসেস করবা, তারপর তুমি মেমোরিতে সেভ করবা, তারপরে তুমি আউটপুটে দেখাবা। ঠিক আছে, অর্থাৎ যে ফ্লোচার্টের মাধ্যমে কোনো ব্যবসার সংগঠনকে সহজে তুলে ধরা যায় তাকে আমরা সিস্টেম ফ্লোচার্ট বলি। যেটা পরীক্ষা আসতে পারে, সিস্টেম ফ্লোচার্ট কাকে বলে? যে ফ্লোচার্টের মাধ্যমে কোনো ব্যবসার সংগঠনকে সহজে তুলে ধরা যায় তাকে আমরা সিস্টেম ফ্লোচার্ট বলে থাকি। সিস্টেম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকসমূহ নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো। তো কি আমরা চলো একটু দেখি। এই যে ছকের মাধ্যমে দেখো কি দেখানো হচ্ছে। এই আয়তাকার যেটা, এইটা হলো প্রক্রিয়াকরণ। আয়তাকার যেটা, এগুলো ভাই মুখস্থ রাখতে হবে। কোনটা কি এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আয়তাকার যেটা, এটার মিনিংটা কি? তুমি যেখানে যেখানে আয়তাকার দেখবা বুঝে নিবা ওইখানে প্রক্রিয়াকরণ বা প্রসেস বুঝাচ্ছে। ঠিক আছে, সো এটা কি? এটা হচ্ছে একটা প্রসেস, PROCES। আর প্রসেসের মধ্যে কি কি থাকতে পারে? যেমন তুমি যে এভারেজ করছিলা না, হ্যাঁ, এখানে ফর্মুলা থাকতে পারে। প্রক্রিয়াকরণের মধ্যে কি থাকতে পারে? ফর্মুলা থাকতে পারে। প্রক্রিয়াকরণের মধ্যে ফর্মুলা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। নাম্বার 2, পাঞ্চ কার্ড। এটা তোমার লাগবে না। কি কি লাগবে আমি বলে দিই। এই প্রক্রিয়াকরণটা লাগে, পাঞ্চ কার্ড তোমাদের লাগবে না, এটা কোনো জায়গায় নাই। তাও শিখে রাখবো যে পাঞ্চ কার্ডটা কিরকম, এখানে একটুখানি কেটে দিছে। তারপর ডকুমেন্ট, তুমি যদি কোনো কিছু লিখে রাখতে চাও সেটা ডকুমেন্টেশন। কমেন্ট, হ্যাঁ, কোনো কমেন্ট লিখতে চাইলে এইভাবে দিবে। এটা কিন্তু আয়তাকার নাম, এখানে একটু ঢেউ খেলানো। ঠিক আছে, তো এটা তোমার কাজে রাখতে পারে। তারপরে কি চৌম্বক ট্যাব। চৌম্বক ট্যাবটা বলতে আসলে বোঝাচ্ছিল ওই যে একটা জায়গায় সে মিলিত হয়ে ওটার মতো করে বলতেছে, এটা কাজে লাগবে। অফলাইন স্মৃতি, এটা তোমার কাজে লাগবে না। অফলাইন স্মৃতি মানে কি? তুমি ধরো কম্পিউটার কিছু সেভ করে রাখতে চাও সেইটা, এটা তোমার প্রোগ্রামের মধ্যে আসলে কোনো কাজে লাগবে না, ইন্টারনাল সিলেবাসে। কোলেট বা সংযুক্তি, এটাও লাগবে না। ম্যানুয়াল ইনপুট, এটাও লাগবে না। ম্যানুয়াল কাজ, এটাও লাগবে না। কি অপারেশন, এটাও লাগবে না। এখানে কিচ্ছু লাগবে না এগুলা। তারপরে এখানে আসো প্রবাহের দিক, এটা লাগবে, যে তোমার ফ্লো চার্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা তো জানা খুবই জরুরি। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রহণ, এটা অনেক বেশি লাগবে। এটা হচ্ছে ইনপুট আউটপুট। এটা কি কাজে লাগবে? ইনপুটের কাজে লাগে অথবা আউটপুটের কাজে লাগে। হ্যাঁ, মনে রাখবা ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা তোমার খুব কাজে লাগবে। 5 স্টেপ লাগবে না। অনলাইন স্মৃতি, এটা হচ্ছে অনলাইন মেমোরি, আর ওটা কি ছিল? অফলাইন মেমোরি। এখানে একটা অফলাইন মেমোরি ছিল, অফলাইন মেমোরি। হ্যাঁ, উল্টা ত্রিভুজ, এগুলো লাগবে না, এটা লাগবে না। প্রদর্শন আউটপুট, আমরা একবার লিখছি, এটা আরেকভাবে প্রদর্শন করে, এটাও লাগবে না। সর্টিং বা সাজানো, এখানে অ্যাকচুয়ালি এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি সর্টিং বা সাজানো না লেখা, এটাকে কন্ডিশন বলা উচিত। কন্ডিশন আকারে ব্যবহার করা হয়। ঠিক আছে, কন্ডিশন, ওকে, কন্ডিশন আকারের জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে মার্চ করা, একত্রিত করা, এটাও লাগবে না। হ্যাঁ, সহায়ক ক্রিয়া, এটাও লাগবে না। যোগাযোগের মাধ্যমে, এটাও লাগবে না। সো আমি যেগুলো লিখছি হাতে কোনো অল্প কয়েকটা কাজে লাগে, বাকি কিচ্ছুই তোমার এই ইন্টার সিলেবাসে কাজে লাগবে না। ওকে,
আচ্ছা মনে রাখো, আমরা কিছু মনে রাখবো, দেখি বোর্ডে কি কি প্রশ্ন আসছে। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় এই আয়তাকার প্রতীকটা কিন্তু ব্যবহার করা, এটা কিন্তু অবজেক্টিভে আসছে। হ্যাঁ, নিচের কোনটি ফ্লোচার্টে ব্যবহার করা হয়, এভাবে পরীক্ষা আসতে পারে। নাম্বার 2, প্রোগ্রাম ফ্লোচার্টে এই যে এরকম, এটা কি প্রতীকটি নির্দেশ করে? এটা সিদ্ধান্ত গ্রহণের কাজের জন্য ব্যবহার করা হয়। সিদ্ধান্ত গ্রহণ মানে এখানে কন্ডিশন থাকে যে আপনি কি ভাত খাইছেন, উত্তর হতে পারে দুই রকম, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে তুমি অমুক কাজটা করবা, যদি না হয় তাহলে তুমি অমুক কাজটা করবা। ধরো তোমার আম্মু বললো তুই যদি রাত 10টার মধ্যে ভাত না খাস তাহলে কিন্তু তোকে ভাত দিব না। এখন তোমাকে প্রোগ্রাম কোয়েশ্চেন করবে আপনি কি ভাত খাইছেন, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তোমার তো খাওয়া হয়ে গেল, তুমি এখন তাহলে পড়তে বসবা। উত্তর যদি না হয়, তোমার আম্মু তো তোমাকে খাবার দিবে না, তুমি যখন বাইরে যাবা, বাইরে গিয়ে একটা হোটেল থেকে তারপর আবার আসবা। সো হ্যাঁ হলে এক ধরনের কাজ, না হলে এক ধরনের কাজ। ঠিক আছে, তো এখানে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আছে। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাবিতে কিন্তু আইসিটি আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাকে আইসিটি আনসার করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, শুধুমাত্র ইন্টার না, অ্যাডমিশনেও অল্প 2টা ভার্সিটিতে আইসিটি লাগে, আর কোনো ভার্সিটি লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, তারপরে হচ্ছে মেডিকেলে নাই, তারপরে হচ্ছে বুয়েটে নাই, কোনো ইঞ্জিনিয়ারিং এ নাই, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইসিটি লাগে। আচ্ছা যাই হোক, পরেরটা, প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এই যে সামান্তরিক, যেটা এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। এটা কিন্তু আমি অলরেডি তোমাদের শিখাইছি যে এরকম সামান্তরিক থাকে, সেটা ইনপুট বা আউটপুট। তুমি একটা প্রোগ্রামে ইনপুট দিলা, তখন তুমি এরকম সামান্তরিক ব্যবহার করবা, বা আউটপুটের ক্ষেত্রেও এটা ব্যবহার করবা। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো ফ্লোচার্টে কিছু আমরা মৌলিক গঠন শিখবো। ফ্লোচার্টে ব্যবহৃত মৌলিক প্রতীক চিহ্ন ব্যবহার করে যে কয়েকটি ভাবে ফ্লোচার্ট অঙ্কন করা যায় তাকে আমরা ফ্লোচার্টে মৌলিক গঠন বলে থাকি। ফ্লোচার্টে মৌলিক গঠন 4টি, অবজেক্টিভে আসতে পারে। ফ্লোচার্টে মৌলিক গঠন কয়টি, উত্তর কি দিবা? 4টি। ফ্লোচার্টে মৌলিক গঠন কয়টি, উত্তর কি দিবা? 4টি। নাম্বার 1, সরল অনুক্রম বা সিম্পল সিকোয়েন্স। এটি একটি সরল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের সকল নির্দেশগুলি ধারাবাহিকভাবে সাজানো থাকে। নাম্বার 2, নির্বাচন, যে সকল ক্ষেত্রে সিদ্ধান্তের প্রয়োজন বা তুলনা দরকার হয়। হ্যাঁ, সিদ্ধান্ত মানে কি আপনি এটা কি করছেন নাকি করেন নাই, অথবা তুলনা হইতে পারে এটা কি এটার চেয়ে বড় নাকি ছোট। ধরো 3টা সংখ্যা আছে এ বি সি, তো এ কি বি এর চেয়ে বড়, এরকম প্রশ্ন করতে পারে। হ্যাঁ হলে এক ধরনের কাজ, না হলে আরেক ধরনের কাজ। ঠিক আছে, তো তোমাকে কিন্তু সিদ্ধান্তের প্রয়োজন বা তুলনার জন্য কাজে লাগবে। সিলেকশন, তার মানে প্রথমটা কি ছিল? সিম্পল সিকোয়েন্স। এবং দ্বিতীয়টা কি ছিল? সিলেকশন। তৃতীয়টা কি? লুপ রিপিটেশন অর লুপ। কিছু কিছু প্রোগ্রাম, অনেক প্রোগ্রামই আছে এক কাজ বারবার করতে হয়, তো সেগুলোর জন্য আমরা লুপ ব্যবহার করব। ঠিক আছে, সবাই আসলে জাম্প, কিছু কিছু প্রোগ্রাম আছে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যেতে হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে জাম্প। এই 4 ধরনের আমাদের আছে, এগুলো থেকে ভরকানোর কিছু নাই, এটা নর্মাল। যে সরল অনুক্রমটা কি? একটার পর একটা, এখানে স্টেটমেন্ট মানে কি একটার পর একটা কাজ করতেছে। তারপর সিদ্ধান্ত নির্বাচন কি? যে যদি এইটা হয়, হ্যাঁ হইলে এই অমুক কাজ করবা, আর না হইলে অমুক কাজ করবা। একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি যে ভাত খাওয়া নিয়ে, যে তুমি কি ভাত খাইছো কিনা, হ্যাঁ হলে এক ধরনের কাজ, না হলে আরেক ধরনের কাজ, এরকম। তারপরে হতে পারে লুপ, মানে সেম কাজ বারবার করা। ধরো স্টেটমেন্ট মানে কি কোন একটা লাইন আছে, তুমি কোন একটা লাইন কাজ করলো, এই জায়গাটা এসে কি করবা, যে একটা শর্ত সে চেক করে দেখবে শর্তটা ঠিক আছে কিনা, হ্যাঁ হলে কাজটা রিপিট করবে, সে আগের যে কাজটা সেটা আবার করবে। এরকম অনেক প্রোগ্রাম আছে যে রিপিটেশন করার প্রয়োজন হয়, তাহলে সেই টাইপটাকে আমরা কি বলবো? লুপ। এবং সর্বশেষ হলো জাম্প, মানে তুমি মাঝখানে অনেক কোড ছিল, তুমি চাচ্ছ সেই কোডগুলো এখন আমি রান করবো না, আমি অমুক লাইন থেকে অমুক লাইনে চলে যাবো। হ্যাঁ, এগুলো রান করবো, বাট অন্য শর্তে গিয়ে রান করবো, একটা শর্ত থাকে, হ্যাঁ হলে এইটা, না হলে এইটা। ঠিক আছে, তো তাহলে আমরা জাম্প কি সেটাও বুঝে ফেললাম। সো নাম দেখলে মোটামুটি বোঝা যায় কোনটা কি। ওকে, আচ্ছা নেক্সট হলো এই যে আমরা অ্যালগরিদম শিখলাম, ফ্লোচার্ট শিখলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু পরীক্ষায় খ নাম্বারে অনুধাবনে আসতে পারে। হ্যাঁ, এটাও হচ্ছে 5 স্টেপ। চলো এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখে আসি। অ্যালগরিদমের সংজ্ঞাটা কি? যে পদ্ধতিতে পর্যায়ক্রমিক ধাপে অগ্রসর হয়ে কোন একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে আমরা অ্যালগরিদম বলি। অর্থাৎ অ্যালগরিদমে কিন্তু কোনো চিত্র নাই, কিন্তু এখানে চিত্র আছে, হ্যাঁ কিছু চিহ্ন আছে। যে পদ্ধতিতে চিত্রের সাহায্যে কতগুলো চিহ্ন ব্যবহার করে, আমি তোমাদের দেখাইলাম যে আয়তাকার থাকে, সামান্তরিক থাকে, বৃত্ত থাকে, হ্যাঁ, যে সমস্যাটার ধারাবাহিক সমাধান করা হয় তাকে আমরা ফ্লোচার্ট বলি। নেক্সট 2 নম্বর হলো এটি বর্ণনামূলক, মানে এখানে ইংরেজিতে তুমি কিছু লিখে দাও, বর্ণনা করো, কিন্তু এটা বর্ণনামূলক না, এটা চিত্রভিত্তিক। তারপরে কি? এর দ্বারা প্রোগ্রাম বোঝাটা কঠিন। হ্যাঁ, এটার চাইতে ফ্লোচার্টটা কিন্তু অনেক ইজি, কারণ ফ্লোচার্টে চিত্র থাকলে আমাদের হিউম্যান ব্রেন চিত্র খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে। তারপরে কি? প্রোগ্রাম প্রবাহের দিকটা বোঝা যায় না,
কিন্তু এখানে কিন্তু দিকটা বোঝা যায় যে কোনটার পরে কোনটা হবে, তীর চিহ্ন দিয়ে থাকে, এখানে তীর চিহ্ন থাকে না। তারপরে কি প্রোগ্রামে ভুল ত্রুটি দূর করাটা একটু কঠিন, কিন্তু এই কিন্তু ফ্লোচার্ট থেকে প্রোগ্রামে ভুল ত্রুটি বের করাটা খুবই সহজ, যেহেতু চিত্র থাকে। তো এটা পরীক্ষা আসলে আশা করি 5টা পয়েন্টের মধ্যে 5টাই তোমরা দিতে পারবা। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের ফার্স্ট ফ্লোচার্ট শুরু হতে যাচ্ছে। এইগুলা ডিরেক্টলি গগ হতে আসে। সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ফ্লোচার্ট। ফ্লোচার্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি একটু কমেন্টে জানাও এতক্ষণ যা বুঝেছি সব বুঝছো কিনা। আমরা অফিসিয়ালি আমরা উদাহরণ সলভ করা শুরু করবো, যেটার জন্য তোমরা অপেক্ষা করতেছো যে ভাইয়া আমাদের এই চ্যাপ্টারের মূল অংশে কখন ঢুকবেন। আমরা ঢুকে গেছি এখন। এই চ্যাপ্টারে এতক্ষণ যা পড়ছি সব বেসিক ছিল, এখন বেসিক শেষ, আমরা মূল টপিকে ঢুকে যাচ্ছি। প্রোগ্রামটা আমরা রচনা করার জন্য মূল টপিক। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, এতক্ষণ যা বুঝাইছে। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা, যা বুঝাইছে। শফিকুল বসে বুঝতে পারছি, সেতু, নিলয়, তাফহিম, রিমি। আচ্ছা রিমি আগে কমেন্ট করছিল। সি প্রোগ্রাম থেকে বোর্ড পরীক্ষা কয়টা প্রশ্ন আসে? 2টা সিকিউ থাকবে মিনিমাম, 2টা সিকিউ। আচ্ছা ওকে, এখন আমরা সি প্রোগ্রামের কি করতেছি, এগুলা হচ্ছে এখন আমরা সলভ করব। তো প্রথম প্রশ্ন দেখো, উদাহরণ 1। প্রশ্নটা হলো 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো 3টা সংখ্যার গড় নির্ণয় কি? 3টি সংখ্যার গড় নির্ণয়। তো আগে আমরা গড় নির্ণয়ের বেসিক জানবো, ঠিক আছে? আমি আমার মতো করে সলভ করে দিই, ওইখান থেকে তো প্রশ্ন পড়লাম। উদাহরণ 1, 3টি সংখ্যার গড় নির্ণয়। 3টি সংখ্যার গড় নির্ণয়। এখন ফ্লোচার্ট ইংরেজি ভাষাতেও লেখা যায়, আবার বাংলা ভাষাতেও লেখা যায়। এই যে ফ্লোচার্ট গুলা দেখো, তুমি চাইলে বাংলাতে এভাবে লিখে দিতে পারো, আবার তুমি চাইলে ইংলিশেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমত যে কাজটা করব, প্রথম ধাপ কি? ধাপ নাম্বার 1 হলো গিয়ে প্রোগ্রাম শুরু করা। কি করা? প্রোগ্রাম শুরু করি। এটা কিন্তু তোমার মন মতো লিখবা, এটা এমন কোনো রুলস নাই যে মানে অমুক শব্দ উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তোমার মতো করে এটা গুছিয়ে লিখবা। তাহলে প্রথম ধাপ কি? প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, ধাপ 2 হচ্ছে যেহেতু 3টা সংখ্যা তুমি নিচ্ছ, অবশ্যই তারা কোনো একটা ভেরিয়েবলের আন্ডারে থাকা লাগবে, যেমন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ক্লিয়ার? তাহলে তোমাকে 3টা নাম্বার কি করতে হবে? আগে ইউজার থেকে ইনপুট নিতে হবে। মানে ধরো তুমি ছোট একটা ক্যালকুলেটর বানাবা, তুমি হলো প্রোগ্রামার, আমি হলো ইউজার। তুমি প্রোগ্রামার, তুমি একটা সফটওয়্যার বানাবা, একটা ক্যালকুলেটর বানাবা। সেটা কি ক্যালকুলেটর? যে এভারেজ উত্তর বলে দিতে পারে। আমি ধরো 3টা নাম্বার দিব, তুমি 3টা এভারেজ করে দিবা। তাহলে আমি ইউজার, আমি কি করব? ইনপুট দিব। ইনপুট হিসেবে 3টা নাম্বার আমার লাগবে। হ্যাঁ, তাহলে ইউজার হিসেবে আমি কি করব? যে 3টি নাম্বার, 3টি সংখ্যা নাম্বার 1, নাম্বার 2, আরেকটা কি? আমি চাইলে এবিসি নাম দিতে পারি, বাট ওটা চাইতে এটা আরো সুন্দর। এই যে বলছিলাম এমন নাম দিবা যাতে ইজিলি বোঝা যায়। হ্যাঁ, নাম্বার 3 কি করব? ইনপুট দেই, ঠিক আছে? তো তুমি দেই এভাবে চাইলে ভাষাটা উচ্চারণ করতে পারো, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো, মান গ্রহণ করি। হ্যাঁ, এখানে এবিসি দিচ্ছে, আমি নাম্বার 1, 2, 3 লিখলাম, এটা আরো সুন্দর হয়। গেল। তারপরে কি? ধাপ নাম্বার 3। ধাপ 3 হচ্ছে এই নাম্বারগুলোকে আমরা কি করব? গড় করব, যেহেতু এভারেজ। তাহলে এভারেজ নামক একটা ভেরিয়েবল আমাদের লাগবে,
সেই এভারেজ সমান সমান কি লিখবো বলতো, নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, এভাবে লিখে কি করব 3 দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এখন এই যে যেভাবে লিখলাম আর এখানে যেভাবে লিখছে দেখো দুইটা আলাদা, ওনারা স্ল্যাশ দিয়ে 3 লিখছে। এটা রিজনটা তোমাকে বলি, আমরা যখন কোড করি এইভাবে এত বড় দাগ দেওয়ার তো কোনো জায়গা নাই, মানে সিস্টেমই নাই। তোমাকে যদি বলি এটা তুমি মেসেঞ্জারে তোমার ফ্রেন্ডে এটা লেখা পাঠাও, তুমি পারবা লেখা পাঠাইতে? এভাবে পারবা না, তোমাকে এভাবে লিখতে হবে নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, তারপর ব্র্যাকেট দিয়ে ডিভাইড চিহ্ন ডিভাইড বাই 3, এভাবে লিখতে হবে, তাই না? তোমার যদি বলি মেসেঞ্জারে এটা আমাকে পাঠাও, তোমার ফ্রেন্ডকে পাঠাও, তুমি পাঠাইতে পারবা না। সো যেইভাবে তুমি পাঠাইতে পারবা না সেভাবে তুমি লিখবা না, তো তুমি লিখবা কোন ভাবে? হ্যাঁ, তুমি লিখবা হচ্ছে যেভাবে তুমি পাঠাইতে পারবা। ঠিক আছে, নাম্বার 3, হ্যাঁ তুমি যে কাজটা করবা নাম্বার 3 এইভাবে ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে, ব্র্যাকেট দিয়ে তারপর ভাগ 3 এইভাবে দিয়ে দিবা, তাহলে তোমার এভারেজটা বের হয়ে গেল। এখন এই এভারেজটা কি করতে হবে? শো করতে হবে। যদি বলছিলাম না তুমি একটা আনসার বের করে রেখে দিলে তো হবে না, তাহলে আউটপুটে কি করতে হবে? প্রদর্শন করতে হবে। তাহলে এভারেজ প্রদর্শন করতে হবে। এভারেজ কি করব? প্রদর্শন করি, প্রদর্শনটাই হচ্ছে আউটপুট। এবং সর্বশেষটা কি হবে? সর্বশেষটা হচ্ছে ধাপ 5, প্রোগ্রামটা শেষ করে ফেলবো। আমি তো এভারেজ প্রদর্শন করে ফেলছি, তাহলে কি লিখবো? প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কি অ্যালগরিদম। এখন নেক্সটে চলে যাচ্ছি ফ্লো চার্টে। এইটারই কি ফ্লো চার্ট, এইটারই এখন আমরা ফ্লো চার্ট আঁকবো। তো ফ্লো চার্টের রুল তো শিখছিলাম যে সবার প্রথমে শুরু যখন আমরা করি, যখন কোনো কিছু শুরু করি তখন এইভাবে গোল দিতে হয়। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি লিখবা? শুরু। ওকে, শুরু করার পর তুমি কি করছো? ইনপুট হিসেবে 3টা নাম্বার নিয়েছিলা। হ্যাঁ, তাহলে এভাবে লিখবা ইনপুট, ইনপুট কি কি? নাম্বার 1 কমা নাম্বার 2 কমা নাম্বার 3। তুমি 3টার সংখ্যা কি করছো? ইনপুট নিছো। এবং ইনপুটের চেহারাটা কেমন ছিল? সামান্তরিক, এভাবে দিয়ে। হ্যাঁ, তোমাদের কিন্তু এটা বলছিলাম, এই রুলটা কিন্তু ফলো করা লাগবে। হ্যাঁ, এই যে একটু ছোট বড় হলে সমস্যা নেই, কিন্তু চিত্র যাতে ঠিক থাকে। হ্যাঁ, সামান্তরিক যাতে সামান্তরিক থাকে। ওকে, তাহলে ফার্স্টে আমরা শুরু করব, তারপরে কি করব? আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর কি কাজ করি? এই 3টাকে এভারেজ করে দিই। এভারেজ ইজ ইকুয়াল টু কি জানি করছিলাম? নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, এই 3টাকে আমরা কি করছিলাম? ডিভাইড বাই 3 লিখছিলাম। ঠিক আছে, তো এখানেও আমি সেম কাজটা করতেছি, এই জিনিসটা এদিকে নিয়ে আসি। এখন এই পুরো কাজটা যে করছি এটা কি? এটা কোনো ইনপুট নিছি না, এটা কোনো আউটপুট দেখাইছি না, এটা হলো একটা স্টেটমেন্ট। যদি কোনো ফর্মুলা দুনিয়ার যত ফর্মুলা আছে এগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট নরমাল একটা বাক্য, তো সেটা কিসের অন্তর্গত? প্রক্রিয়াকরণের অন্তর্গত। এটা তোমাদের বলছি যখন ছক করাইছি তখন বলছিলাম যে এটা তখন আয়তাকার হবে, এটা কিন্তু আয়তাকার। ঠিক আছে, এরপর তোমার কিন্তু এভারেজ বের হয়ে গেছে, এই এভারেজটা এখন আউটপুটে শো করতে হবে। তাহলে ওটা ছিল ইনপুট, তুমি এখন কি লিখবা? আউটপুট। আউটপুট হিসেবে তুমি কি প্রদর্শন করবা? এভারেজকে প্রদর্শন করবা। তাহলে আউটপুট এভারেজ। ঠিক আছে, তো তুমি এটাকে প্রিন্ট করবা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আউটপুট না লেখা প্রিন্ট লিখবা, প্রিন্ট এভারেজ, প্রিন্ট এভারেজ। এখন প্রিন্টের জন্য চিত্র কিরকম? এই যে এরকম সামান্তরিক, তাহলে এরকম একটা সামান্তরিক চিহ্ন দিবা। এরপরে কি তোমার প্রোগ্রাম শেষ? প্রোগ্রাম শুরুর জন্য সিম্বল যেরকম, প্রোগ্রাম শেষের জন্য সিম্বল সেরকম, অর্থাৎ এই যে এইভাবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? আচ্ছা, আমি বাংলা ইংরেজি মিক্স করে ফেলছি। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজে লিখবা, হ্যাঁ ইংলিশে লিখবা। এটা হচ্ছে গিয়ে স্টার্ট, আর এটা হচ্ছে কি ফিনিশ। এটা এরকম গোল দিবা। ঠিক আছে, তো একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝছো কিনা। ভাইয়ারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। একদম বলছে ভাইয়া ইউটিউবে ভিডিও অ্যালগোরিদম কি? আচ্ছা, একদম বলছে ইউটিউবে ভিডিও অ্যালগোরিদম। দেখো ইউটিউবে ভিডিও গুলা
কোন সিস্টেমে আপলোড হবে, কি রকম হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, কখন আপলোড দিতে হবে, এগুলো হচ্ছে ভিডিও অ্যালগোরিদম। ঠিক আছে, হ্যাঁ এই অ্যালগোরিদম এগুলাই, এই অ্যালগোরিদম গুলা মানে এই টাইপের অ্যালগোরিদম যে মানে কোনটার পরে কি করবা, কেন করবা, এগুলো উল্লেখ করে দিতে হয়। এই একটু তাড়াতাড়ি বলো যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা তাহলে উদাহরণ 2 এ চলে যাব। সো এর মাধ্যমে উদাহরণ 1 শেষ। উদাহরণ 2 নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো। সো উদাহরণ 2 আমরা শুরু করে ফেলতেছি। উদাহরণ 2, উদাহরণ 2 কি, দুটো সংখ্যার বিয়োগফল। হ্যাঁ, দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়, বিয়োগফল নির্ণয়। তাহলে দুটা সংখ্যা যেহেতু বলছো নাম্বার 1 এবং নাম্বার 2 তুমি ইনপুট হিসেবে নিয়ে নিবা। আমরা ফার্স্টে অ্যালগোরিদমটা লিখি। হ্যাঁ, অ্যালগোরিদম খুবই সহজ, যে বাংলায় স্টেপ বাই স্টেপ লিখতে হয়। ফার্স্ট অফ অল আমরা অ্যালগোরিদমটা লিখি। নাম্বার 1, নাম্বার 1 মানে কি ধাপ 1। ধাপ 1 কি হয়, প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। তারপরে কি, দুইটা সংখ্যা তুমি ইনপুট হিসেবে নিয়ে নিবা। তাহলে ধাপ 2 হবে ওইটা, তাই না? ধাপ 2 হচ্ছে ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে দুইটা সংখ্যা যে নিব, একটা হবে নাম্বার 1 আর একটা কি নাম্বার 2। আমরা দুইটা সংখ্যার নেই, দুইটা সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব। তারপরে কি, ধাপ 3, ধাপ 3, ধাপ 3টা কিরকম, যে তাদের তো বিয়োগফল আমরা নির্ণয় করেছি, তাই না? তাহলে এটাকে আমরা সাবট্রাকশন বলতে পারি। তাহলে বিয়োগফল বা সাবট্রাকশন বা রেজাল্ট, তুমি চাইলে রেজাল্টও বলতে পারো। হ্যাঁ, সেই রেজাল্টটা কি হবে, রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1 মাইনাস কি হবে, নাম্বার 2। এখন তুমি এই রেজাল্টটা আউটপুটে দেখাতে চাও, তাহলে কি লিখবা, ধাপ 4। হ্যাঁ, চেষ্টা করবো সব একটা ল্যাঙ্গুয়েজে রাখতে। সো 1 2 3 4 আমি সব বাংলাতেই যদি রাখি, এটাতে 3 4, তো তুমি আউটপুটের রেজাল্ট দেখাতে চাও। ঠিক আছে, তাহলে রেজাল্ট প্রদর্শন, রেজাল্ট প্রদর্শন করি। ঠিক আছে, এবং সর্বশেষ ধাপটা কি, ধাপ 5টা হচ্ছে প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, এরই মাধ্যমে আমরা দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য কি অ্যালগরিদম লিখে ফেলছি। এখন কি লিখবো, ফ্লোচার্ট লিখবো। খুবই সহজ, আস্তে আস্তে তোমরা এগুলাতে খুবই অভ্যস্ত হয়ে যাবে, দেখবা খুবই ইজি। এট ফার্স্ট আমরা কি করি, স্টার্ট করি, এবং স্টার্টটা কিরকম হয়, এরকম ডিমের মতো। তারপর আমরা ইনপুট নিই, ইনপুট হিসেবে কি নিব, একটা আর একটা, দুইটা নাম্বার নিব। হ্যাঁ, ইনপুট নাম্বার 1 কমা নাম্বার, তুমি চাইলে একটু সৌন্দর্য বর্ধনের জন্য তুমি একটু নিচে নিচে লিখতে পারো। হ্যাঁ, নাম্বার 2, এটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম, এটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। ইনপুট হিসেবে নেওয়ার পরে এটাকে কি করতে হবে, প্রসেস করতে হবে, ফর্মুলা লিখতে হবে। তো আমরা এখন এটাকে ফর্মুলা লিখবো। ফর্মুলাটা কি, যে দুইটা সংখ্যা বিয়োগফল নির্ণয় ফর্মুলা কি, জাস্ট প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। হ্যাঁ, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে রেজাল্ট ইজ ইকুয়াল টু কি, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। ঠিক আছে, এটা কি হবে, অবশ্যই আয়তাকার হবে। যত ফর্মুলা দেখতে পাবো সব আয়তাকার। হ্যাঁ, ইকুয়েশন দেখতে পারবে। এবার তুমি আউটপুটে কি দেখাবা, প্রিন্ট কি করবা, তুমি প্রিন্ট করবা হলো রেজাল্টটাকে। তাহলে প্রিন্ট রেজাল্ট লিখে দিবা। হ্যাঁ, এই যেভাবে এটা প্রিন্ট হয়ে গেল। তারপরে তোমার প্রোগ্রামটা শেষ করে ফেলবা। তারপরে কি লিখবা, ফিনিশ। ওকে, বা এন্ড, বইয়ের ভাষায় এটাকে এন্ড বলতে পারি, END, এন্ড হয়ে গেল। সো এর মাধ্যমে আমাদের দুইটা উদাহরণ শেষ। 3 নম্বর উদাহরণে যাই। 3 নম্বর না, এটা 4 নম্বর। হ্যাঁ, তাহলে দেখি তো ওইটা কত নম্বর উদাহরণ ছিল। এরকম আস্তে আস্তে তোমরা সবই পারবা। হ্যাঁ, এই যে উদাহরণ 3 নাম্বার হলো এইটা। উদাহরণ 3 নাম্বারে কি বলা হয়েছে দেখো তো, বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট দেখো। এতক্ষণ যা শিখছি সব বেশি ইজি ছিল, এইটা হলো এতক্ষণে আসার মতো একটা প্রবলেম। এইটা হলো গিয়ে আসার মতো একটা প্রবলেম, এটাকে আমি 5 স্টার দিই। হ্যাঁ, এতক্ষণ যা পড়ছি খুবই ইজি ছিল, এইটা আসার মতো একটা প্রবলেম। তো প্রশ্ন চলো আরেকবার পড়ি, যে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখি। ঠিক আছে, আচ্ছা, তো মানে বড় হাতে তুমি ইনপুট দিবা, আউটপুটে কি পাবা, ছোট হাতেরটা পাবা। তো চলো শুরু করে ফেলি। তাহলে আমাদের উদাহরণ এটা কত, 4, উদাহরণ 3, উদাহরণ 3। প্রশ্নটা কি, বড় হাতের
অক্ষরকে বড় হাতের অক্ষরকে ছোট হাতের দেখো কি বলছে প্রশ্নটা, বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তরের জন্য। ঠিক আছে, বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর। এখন এই বড় হাতের ছোট হাতের অক্ষর এই জিনিসগুলো তোমাকে আস্কি কোড আগে শিখতে হবে। আস্কি কোড তোমাকে শিখতে হবে। আস্কি কোড সব শিখা লাগে না, কয়েকটা স্পেসিফিক জিনিস জানলে হয়। আমরা একটু গুগলে যাব, গুগলে গিয়ে আমরা আস্কি কোড লিখে সার্চ করব। ঠিক আছে, আস্কি ASCII, আমরা আস্কি টেবিল লিখে সার্চ করলাম। ওকে, ইমেজে গেলাম, গিয়ে যে কোনো একটা টেবিল আমরা আগে হচ্ছে ডাউনলোড করতে পারি। যে কোনো একটা টেবিল আমরা দেখতে পারি। এই যে এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা আমি তোমাদেরকে ওপেন করে দেখাই। এই টেবিলটা তোমাদেরকে দেখাবো যে মানে ABCD কোনটার মিনিং কি, ওটা সব দেখাবো। এটা হচ্ছে ওয়েব ফাইল থেকে আমাকে কি করতে হবে, ইমেজ বানাইতে হবে। তাহলে আমি স্নিপিং টুল ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি একটু কেটে নিবো আর কি, স্ক্রিনশট নিবো আর কি। এখন এই স্ক্রিনশট নিচ্ছে, যে স্ক্রিনশট নিচ্ছে। স্ক্রিনশট নিয়ে ফেলছি। এখন আমার কাজ হলো এটা বসায় দেওয়া। ক্যাপচারে যাব, তারপর এখানে গিয়ে একটা আস্কি টেবিলটা বসায় দিই। এই যে আস্কি টেবিলটা বসায় দিচ্ছি। তো এখন তোমাদেরকে আস্কি টেবিলটা শিখাই। আস্কি টেবিলটা আসলে কি? হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে মিনিং। আমেরিকান স্ট্যান্ডার্ড মানে ASCII। হ্যাঁ, মিনিংটা দেখো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটা একটা সিস্টেম, এটা কোডিং এর একটা সিস্টেম। তোমার বিভিন্ন নাম্বারিং করা হয় কম্পিউটারকে বোঝানোর জন্য। তো প্রথম থেকে শুরু করি। জিরো, আস্কিতে যদি জিরো বলা হয় ওটা অ্যাকচুয়ালি কি মিন করে? ওটা মিন করে নাল, মানে কিছুই নাই, ফাঁকা। আস্কিতে যেটা ওয়ান সেটা SOH। এগুলো তোমরা বুঝবা না, এগুলো তোমাদের লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না। তোমাদের লাগবে কোথা থেকে বলে, লাগবে হচ্ছে জিরো। দেখো আস্কিতে যেটা 48, ওটা নর্মাল অবস্থায় জিরো এই ডিজিটটাকে প্রদর্শন করে। তার মানে এই কলাম বরাবর যারা আছে এটা হলো আস্কি কোড। ঠিক আছে, আর এই বরাবর হলো ডেসিমেল। এই বরাবরটা কি? ডেসিমেল। হ্যাঁ, তাহলে এই বরাবর যারা আছে সেটা হলো আস্কি কোড। এগুলো হচ্ছে আস্কি কোড, আমি লাল কালার করে দিই। এগুলোই আস্কি কোড, এটা আস্কি কোড, তারপরে এটা আস্কি কোড। তার মানে কি, যখন তুমি জিরো প্রদর্শন করতে চাও, জিরো এই লেটারটা প্রদর্শন করতে চাও, তোমাকে আস্কিতে 48 লিখতে হবে। যদি তুমি বড় হাতের A প্রদর্শন করতে চাও, তখন তোমাকে আস্কি কোড 65 ব্যবহার করতে হবে। যদি তুমি ছোট হাতের A প্রদর্শন করতে চাও, তোমাকে কি আস্কি কোড 97 ব্যবহার করতে হবে। এখন কথা হলো ভাইয়া আমি কয়টা মুখস্থ করবো? উত্তর হচ্ছে এই তিনটে মুখস্থ করো, শেষ। ক্লিয়ার? চলো আমরা আস্কি কোড দেখা ফেলি, যে আমাদের আস্কি কোড কিন্তু শেষ। কি কি? জিরো, এইটার আস্কি কোড কত? 48। ঠিক আছে, জিরো এটা হচ্ছে ডেসিমেল। তো ওয়ান এর আস্কি কোড তাহলে কত? 49। 2 এর আস্কি কোড কত? 50। আর কথা যখন কত লিখবা, এত তো টাইম নেই। এখন আমি যদি বলি 9 এর আস্কি কোড কত, তুমি বসে পরীক্ষা হলে এমনি বসে চিন্তা করবা? না, ফর্মুলা বা ইজিলি তুমি দেখো, জিরো যদি 48 হয় তাহলে 9 কত হইব? 48 এর সাথে তুমি 9 যোগ করে দাও, এটাই তো হয়। ঠিক আছে, 48 সাথে যদি তুমি 9 যোগ করে দাও, দেখবা যে 57 গিয়ে তুমি পাচ্ছ, 57 গিয়ে তুমি 9 পাচ্ছ। ক্লিয়ার? জাস্ট যোগ করে দিলেই তো হয়। তাহলে আমরা কি লিখবো? এটা 57। আচ্ছা, এবার তোমার ধরো না তুমি সংখ্যা লিখতে চাও না, তুমি চাচ্ছ কি ABC লিখতে। হ্যাঁ, তাহলে বড় হাতের A, এটার জন্য আস্কি কোডটা কত? আমরা কিছুক্ষণ আগে শিখছি, এর জন্য আস্কি কোড হলো, বড় হাতের এর জন্য আস্কি কোড হচ্ছে 65। তাহলে এখানে কি লিখবো? 65। এখন যদি বলি, বলো তো ই এর জন্য আস্কি কোড কত? তুমি বলো তো, সোজা তো, BCDE। তাইলে এটা যদি 65 হয়,
66, 67, 68, 69, এটা কত হবে 69। কেমনে বের করছি এটা বলো দেখি, গইনা গইনা। কিন্তু বাকিগুলা কেমনে বের করবো পরীক্ষার হলে? দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বাচ্চাদের মতো গুনে গুনে, আর একটা হলো যোগ করেও বের করা সম্ভব। ঠিক আছে, আমি রিকমেন্ড করবো বাচ্চাদের মতো গুনে গুনে করো, কারণ যোগ করতে গেলেও তোমার কত নাম্বার লেটার সেটা তোমার জানা খুবই জরুরি। ঠিক আছে, গেল। আমি রিকমেন্ড করবো হাত দিয়ে গুনে গুনে করবা, যদি এস আসে হাত দিয়ে গুনে গুনে যাবা, এস কত পর্যন্ত যায়। হ্যাঁ চলো আমি করি লাইভে। 65 হচ্ছে এ, তারপরে বি তাহলে কত হবে 66, সি তাহলে কত হবে 67, ডি কত হবে 68, ই কত হবে 69, এইভাবে করে করে যাবা। এখন অনেকে আছে ব্রেইনে এত লোড নিতে পারো না, তাদের জন্য একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো তুমি এক গুণো এস, এস আমরা এস এর জন্য নির্ণয় করতে চাই। ঠিক আছে, এখন করতো আমরা এত মুখস্থ করতে পারবো না, তো এস এর জন্য আমি নির্ণয় করতে চাই। এখন এইভাবে ই 69, এফ 70, এভাবে হলে ব্রেইনে লোড পড়ে যায়। এটা মুক্তির একটা উপায় আছে, তুমি এবিসিডি গুনতে থাকো, এ বি সি ডি, আঙ্গুলে গুনে গুনে দেখো এস কত নম্বরে পড়ে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, আমার 19 নম্বরে পড়তেছে। এস আসছে কয় নম্বরে? 19 নম্বরে। ঠিক আছে, 19 সাথে যোগ দিবা কত? ওই যে এখানে যা ছিল ওইটা যোগ দিয়ে দিবা, শেষ কাজ। 65 ছিল তো, তাহলে 65 দিবে। তাহলে 65 যোগ 19 করলে কত হয়? 4, 84 আসে। তাহলে এস এর জন্য আজকে করতে হবে 84। তো চলো একবার চেক করে দেখি আসলে হয়েছে কিনা, এস এর জন্য 84 কিনা। আমাদের এস এর জন্য কত? 83। তাহলে আমার গণায় কোন একটা ভুল হয়েছে, আমি গণায় কোন একটা ভুল হয়েছে, আমি যে গুনছিলাম না হাতে, ওই গণায় একটা ভুল হয়েছে। যেমন আমি যদি তোমাকে বলি ই এর জন্য আজকে কোড কত হবে, দেখো তো এ বি সি ডি ই, আমরা একটু ভাবি হ্যাঁ কোন কোন জায়গাটা আমার ভুল হয়েছে, সেই ভুলটাকে চল ফাইন্ড আউট করি। কি বলছিলাম, এ এর জন্য 65, বি এর জন্য কত 66, সি এর জন্য কত 67, ডি এর জন্য কত 68, ই এর জন্য কত 69। তো এটাকে আমি 1 নং ধরছিলাম, এ হলো সিরিয়ালে 1 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বরে, এটা হচ্ছে 4 নম্বরে, এটা হচ্ছে 5 নম্বরে, মানে ইংরেজি লেটার অনুযায়ী ই কয় নম্বরে পড়ে? 5 নম্বরে পড়ে। তাইলে আমি এখানে একটা আকাম করছি, এখানে 19 লিখছি, এটা আসলে 18 হবে। কেন ব্যাখ্যাটা দিচ্ছি। ই যেহেতু 5 নম্বরে, তোমাকে এভাবে লেখা উচিত ছিল 4 যোগ এখানে যা থাকবে 65, তাহলে দেখ 69 হয়। মানে কি, যত নাম্বারের লেটার তার আগেরটা লিখতে হয়। কারণ কি, কারণ 65 নিজেই তো 1 নাম্বার লেটার, 65 যে এ নিজেই তো 1 নাম্বার লেটার, তাহলে একটা তো হয়ে গেল গা। এরকম একটা কম, তার মানে তুমি এখান থেকে যখন এখানে কনভার্ট করবা, একটা সংখ্যা কম লেখা তারপরে যোগ করবা, তাই না? 65 যদি এ হয়, 66 কত বি। এখন বি কয় নাম্বার লেটার? 2 নাম্বার লেটার। তুমি যদি 65 সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে 67 হয়ে যায়, একটা বেশি হয়ে যায় না? ঠিক রাখার জন্য 1 কমায়া যোগটা করবা। ক্লিয়ার? এটা একটা টেকনিক, যে বি হচ্ছে 2 নাম্বার লেটার, আর আমাদের ওখানে কত ছিল 65, তো তুমি 2 লিখবা না, তুমি 1 লিখবা, 1 যোগ 65 দিবা, উত্তর হচ্ছে 66। শেষ। অনুরূপ ভাবে যদি তোমাকে বলি এস এর জন্য কত হবে, আমি এস কিন্তু গুনছি, আমার গুনায় কোনো ভুল ছিল না, 19 নাম্বারই হয়, কিন্তু আমরা লিখবো 18। আমরা লিখবো কত? 18। তাহলে এটা আমাদের টেকনিকে হচ্ছে যত নাম্বার লেটার 1 কম লিখতে হয়। ঠিক আছে, কারণ কি, কারণ ও নিজেই তো একটা দখল করে নিচ্ছিল, এই জন্য একটা কম লিখতে হয়। তাহলে 18 যোগ 65 যদি করো, তোমার কত আসবে? 83 আসবে। এখন আমরা আজকে কোডটা চলো চেক করি যে 83 জন্য কি আসলে এস কিনা। দেখো 83 জন্য এস, সো এটা আমাদের মিলে গেছে। এইভাবে তুমি যে কোনো কিছুর আজকে কোড ব্যবহার তুমি বের করে ফেলতে পারবে। এবার আসি ছোট হাতের ক্ষেত্রে, ছোট হাতের এর জন্য হইতেছে কি তোমার 97। এখন আমি যদি বলি ছোট হাতের এস এর জন্য বের করো তো, বা অন্য একটা, ধরো তোমাকে আমি বললাম পি এর জন্য বের করো, ছোট হাতের পি, তাহলে গুনবা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, আমার এটা আসতে 16 নম্বর, তাহলে আমরা 1 কম লিখবো, 15 লিখবো। তাহলে এখানে হবে 15 যোগ কত, এই যে 97, 15 যোগ 97 করলে কত হয় বলো দেখি? 112 আসে। 112 আজকে কোড হইতেছে কি ছোট হাতের পি। চলো একবার চেক করে দেখি 112 আমাদের কত আসে। এই যে দেখো 112 ছোট হাতের পি, সো এটা কিন্তু মিলে গেছে। সো এর মাধ্যমে আমরা এই ক্লাসে এই টপিকের মাধ্যমে জেনে গেলাম যে যে কোনো সংখ্যার আজকি কোড কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, যে কোনো সংখ্যার আজকি কোড কিভাবে বের করতে হয়। দ্রুত কমেন্টে বলো বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। 48 0 65 এ 97 এ, হ্যাঁ এই টেকনিকে মনে রাখবা তাইলেই হয়ে যাবে। ওকে, তোমাদের তাহলে ক্লিয়ার। এখন এটা তুরি, জাস্ট আঙ্গুলের তুরি, এখন এটা সলভ করা রেডি। তো আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছিল বলো তো, যে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষর বানাবো। একটা খেয়াল করে দেখো, বড় হাতের অক্ষর কিন্তু আগে, আজকে করে 65 হলো বড় হাতের অক্ষর, আর ছোট হাতের অক্ষরটা হলো 97। মানে বড় হাতের এ যেটা, বড় হাতের এ সেটা হলো আজকিতে 65, আর ছোট হাতের এ হলো আজকিতে 97। হ্যাঁ, তার মানে 65 97। এই ডিফারেন্সটা কত, বিয়োগফলটা কত? বিয়োগফলটা হচ্ছে 32, তার মানে ডিফারেন্স 32। তাহলে বড় হাতের এ থেকে ছোট হাতের এ কেমনে বানায়? 32 যোগ করে দিলেই তো হয়ে যায়, তাই না? বড় হাতের এ হইল গিয়া তোমার 65, আর ছোট হাতের এ হইল গিয়া 97। তাইলে আমি যদি স্মল লেটার লিখি, স্মল লেটার কিভাবে কনভার্ট করবা? ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার কেমনে কনভার্ট করবা? ইজি, ক্যাপিটাল যোগ কি 32, ঠিক আছে? এভাবে আমরা লিখবো, এবং বলছিলাম নামগুলো এমন ভাবে দিবে যাতে ইজিলি বোঝা যায়। তোমাদের বই সিএল লেখা আছে, এভাবে কিছু বোঝা যায় সিএল মানে কি? আমি সুন্দর করে লিখে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ তোমরা এইভাবে করবা। ওকে রেডি। ফার্স্ট অফ অল আমরা কি লিখবো? অ্যালগোরিদম লিখবো, তাই না? অ্যালগোরিদম। অ্যালগোরিদমের জন্য কি হবে বলো তো ভাইয়া? প্রথমে হবে ধাপ 1, কি শুরু করি, তারপরে ধাপ 2 এ তুমি কি লিখবা? যে তুমি ইনপুট নিতে হবে, তোমাকে ইনপুট নিতে হবে, হ্যাঁ, যে তুমি যেই নাম্বারটাকে কনভার্ট করতে চাও সেটা তুমি ইনপুট নিতে হবে। ইনপুট হিসেবে কোনটা নিব বলো তো? আমরা বড় হাতের অক্ষরটা নিব, তাই না? কারণ প্রশ্নে বলে দিচ্ছে বড় হাতেরটাকে ছোট হাতের বানাইতে। দেখো প্রশ্ন বড় হাতেরটাকে ছোট হাতের বানাইতে হচ্ছে, তাহলে ইনপুট কোনটা? ইনপুট হলো বড় হাতের। তুমি এখানে কি লিখবা? ইনপুট হিসেবে ওখানে কি ছিল? স্মল। আমরা কি নাম দিবে? স্মল লেটার এন্ড ক্যাপিটাল। তাহলে আমরা বড় হাতেরটাকে ইনপুট নিব, তাহলে ক্যাপিটাল নেই, ঠিক আছে? তারপর ধাপ 3, ধাপ 3 এ হচ্ছে ওই যে স্মল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস 32, এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। করলে আরামসে তোমার স্মল বের হয়ে গেল, এটা আউটপুটে প্রদর্শন করবা, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, তাইলে কি লিখবো? স্মল প্রিন্ট করি, শেষ। এরই মাধ্যমে তোমার ওই মূল কাজ ওইটাই ছিল, যে ফর্মুলাটা জানা, এই যে এটা এই ফর্মুলাটা জানা। তারপরে কি? প্রোগ্রাম শেষ করি। তো এখন এই প্রশ্নটা যদি এখন বলি যে তুমি আমার ফ্লো চার্ট এঁকে দাও, এটার জন্যই কি লিখবা? ফ্লো চার্ট আঁকবা। তুমি ফার্স্টে কি করবা? স্টার্ট করবা, তারপর ইনপুট হিসাবে কি নিবা? ওই যে ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটালটা তুমি ইনপুট হিসাবে নিবা, তাহলে লিখবা ইনপুট ক্যাপিটাল। তারপর সেটাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, সেটা কি? যে স্মল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস 32, এবং এটা কি হবে? এরকম আয়তাকার হবে। তারপর তুমি আউটপুট হিসেবে কি প্রদর্শন করবা? স্মল। তাহলে লিখবা হচ্ছে প্রিন্ট স্মল, অবশ্যই এটা আয়তাকার হবে, এবং সর্বশেষ কি করবা? প্রোগ্রামটাকে ফিনিশ করে দিবা, ঠিক আছে? এরই মাধ্যমে প্রোগ্রামটা ফিনিশ। সো আজকের মতো এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আগামীকালকে সন্ধ্যা 7টায়, সন্ধ্যায় কয়টায়? 7টায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।